আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী সেশনে আমার প্রাণপ্রিয় যোদ্ধাগণ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। আসলে বাহিরে হঠাৎ করেই প্রচুর বৃষ্টি। ভাবলাম, একটু ভয়ে ছিলাম যে কারেন্ট চলে যায় কিনা, এই জন্য 1-2 মিনিট একটু লেট করে আসলাম, যে দেখা গেল মাত্র শুরু করলাম, শুরু করতে না করতেই বিদ্যুৎ চলে গেল, এরকম হয়ে যায় কিনা। এই জন্য একটু মাত্র 3টা মিনিট একটু লেট করেই ঢুকেছি ইচ্ছা করেই। আচ্ছা, দেখলাম যে না, আল্লাহ তাআলার বিশেষ রহমত যে বিদ্যুৎ যায়নি, আমরা চলে এসেছি। তো আমরা শুরু করব। শুরু করার আগে তোমরা আমাকে একটু জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা চলে এসেছি, তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা? জি। এরপরেই আমরা আমাদের ক্লাসটি শুরু করব ইনশাআল্লাহ। বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টির শব্দ, কারণ আমি থাকি হচ্ছে 5তলাতে লিফটের 4, আর আমার পাশেই হচ্ছে একটা অনেক বড় একটা টিনের আর কি, তোমার ওই যে কি বলে, টিনের চাল দিয়ে একটু অনেক বড় একটা গ্যারেজ। তা এই টিনের উপরে বৃষ্টি পড়তেছে, খুব মজা লাগছে, এই যে শব্দটা খুবই চমৎকার লাগে এটা। আচ্ছা, সেই শব্দগুলো শুনছি আর খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞাসা করে ফেলেছো স্যার কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটু অপেক্ষা করছি, তোমরা সবাইকে একটু মেনশন করতে থাকো, সবাইকে একটু মেনশন করতে থাকো, সবাই দ্রুত চলে আসো, আমরা ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, একটু দ্রুত আমরা শুরু করব, এর জন্য তোমরা একটু সবাইকে দ্রুত মেনশন করতে হবে। সবাই ক্লাসে চলে আসুন, দেন হচ্ছে আমরা ক্লাস শুরু করি। আর তোমাদের কার কোন জেলায় কোথাও বৃষ্টি হচ্ছে কিনা আমাকে একটু বলো তো। তোমাদের কোনো জেলায় কারোর কোনো জেলায় কোথাও বৃষ্টি হচ্ছে কিনা? হ্যাঁ, কারণ বৃষ্টির মধ্যে ক্লাস করা কিন্তু সেই মজা আছে, বুঝছো? আচ্ছা, ওকে, লিখেছে একজন, হ্যাঁ, যে বৃষ্টি হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমার সবাই চলে আসছো, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি আমাদের আলোচনাতে চলে যাব। দেখো, টুডেস ক্লাস টপিক হচ্ছে আমরা পার্সন নিয়ে আলোচনা করব, অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব, ভার্ব ফর্ম নিয়ে আলোচনা করব এবং জেরান্ড অ্যান্ড পার্টিসিপল নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই টপিকগুলি আজকের ক্লাসে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এবং তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, আজকের এই ক্লাসটিতে এই জায়গাটিতে তুমি একটু খেয়াল করো, এই যে এখানে হচ্ছে আমার এই যে বিষয়গুলি, এইটুকু হয়তো আমি বেসিক আলোচনা হিসেবে এইটুকু আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, আর এই যে জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, এখান থেকে তুমি একটু লিখে রাখো, 100% বললেও মনে হয় ভুল হবে না, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, জেরান্ড অ্যান্ড পার্টিসিপল থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। ঠিক আছে, সো আমি এই জেরান্ড পার্টিসিপলে যাওয়ার আগে কারণ হচ্ছে
জেরান পার্টিসিপল পর্যন্ত যাওয়ার আগে আমাকে এই বিষয়গুলি একটু আলোচনা করতে হবে। সো এই বিষয়গুলো আমি একটু তোমাদের অধিকাংশ জানা বোঝা আছে, তারপরও আমি একটু হালকার উপরে একটু আলোচনা করে যাব, কারণ আমাকে স্টেপ বাই স্টেপ প্রথমে পার্সন, অক্সিলারি ভার্ব, ভার্ব ফর্ম, এই ভার্ব ফর্ম থেকে আমাকে চলে আসতে হবে জেরান এন্ড পার্টিসিপল। কারণ হচ্ছে আমি বেসিক্যালি যখন একটা টপিক আলোচনা করি, ওই টপিকের আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত তথা বেসিক টু অ্যাডভান্স এটা আলোচনা করার চেষ্টা করি। এখানে একটা কথা, এখানে যেমনটা ভালোও আছে এই বিষয়ে, আবার মন্দটাও আছে। সেটা কেমন? যারা মনে করো যে এই বিষয়ের বেসিক বিষয়টি জানে, তাদের কাছে হয়তো বিষয়টা লাগে যে স্যার এই বিষয়ের এত এত বেসিক থেকে কি পড়ানোর দরকার আছে, বা এটা ওটা এরকম কথা বলে। আর হচ্ছে যারা এই বিষয়টা সম্পর্কে অতটা ওয়াকিফাল না, জানে না ভালো, তাদের কাছে স্যার আলহামদুলিল্লাহ এই টপিকটা আমি আগে বুঝতামই না, এখন একদম ক্লিয়ার হয়েছি, এরকমটা কথা বলে। কিন্তু এখন দেখো সব মিলিয়ে তোমরা এই জন্য কোন একটা টপিকের যখন আমি প্রাথমিক আলোচনা করব, ওই প্রাথমিক আলোচনার সময় হয়তো তোমাদের কারোর একটু মানে লাগবে, স্যার এটা তো আমরা পারি, বুঝি, জানি, এরকমটা একটু লাগবে। তো আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করবো, যেহেতু অ্যাডমিশন টেস্টের ক্লাস। সেই ক্ষেত্রে তো তোমরা যারা একদমই বেসিক বিষয়টা জানো, তারা একটু মানে মন খারাপ না করে লেগে থাকো। ইনশাল্লাহ দেখবা তুমি যতটুকু জানতে, এই জানার বাহিরেও আরো বেশ কিছু কথা তুমি জানতে পারবা ইনশাল্লাহ আমার ক্লাসের মাধ্যমে, ঠিক আছে? আর এরপরে অ্যাডভান্স লেভেলে চলে গেলে তো তুমি দেখবা সবই তোমার অজানা ছিল, তুমি জানলে, এবং টেকনিকের মাধ্যমে তুমি এটা মনে রেখে তো এই টপিকটাকে মাথার ভিতরে ফার্স্ট টু লাস্ট, বেসিক টু অ্যাডভান্স টোটাল বিষয়টা তুমি মাথার মধ্যে একদম সেট করে নেওয়ার চেষ্টা করবা, এবং পারবা আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা তাহলে এখন ক্লাসে প্রবেশ করছি, আমরা এটা নিয়ে আলোচনা করব। ওকে, আসো তোমরা একটু খাতায় আমার সাথে সাথে লিখবা। আচ্ছা, আলোচনা করব আমরা ফার্স্ট অফ অল হচ্ছে পার্সন নিয়ে আলোচনা। হ্যাঁ, যেহেতু আমাদের সিরিয়াল সিকোয়েন্স, এভাবেই আমরা যাব। পার্সন শব্দের অর্থ আমরা জানি হচ্ছে তোমার কি বলতো, ব্যক্তি। আচ্ছা, পার্সন কয় প্রকার সেই বিষয় নিয়ে যদি আমি একটু কথা বলতে যাই, একটু তোমরা খেয়াল করবা। আচ্ছা, সেটা হচ্ছে আমি যদি একটু দেখাই, তুমি দেখবা, একটু খেয়াল করে দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদের হচ্ছে এই দেখো, আমাকে আমাকে দেখতে পাচ্ছ। আমি আমি চলে আসলাম এই জায়গাটিতে। হয়তো তুমি কিছুদিন পরে, বা তোমরা অনেকেই চাও যে স্যার আপনি একা একা আসা এটা আমাদের পছন্দ না এখন, সাথে হয়তো ম্যাডামকে আনলেও ভালো হয়। এই জন্য আমি এই যে ম্যাডামকেও নিয়ে আসছি, দেখতে পাচ্ছ, যদিও এটা আমার লিগ্যাল ম্যাডাম না এটা। আচ্ছা, এরপরে তুমি আরেকটা বিষয় দেখো, এই যে দেখতে পাচ্ছ ওনারা দুজন কথা বলছে, হ্যাঁ, মাঝখানে এসে এই যে তৃতীয় ব্যক্তি বা তৃতীয় পক্ষ, যদিও এই তৃতীয় পক্ষ আমাদের জীবনে খুবই ক্ষতিকর একটা বিষয়, তারপরও দেখবা যে তৃতীয় পক্ষ, তৃতীয় ব্যক্তি আমাদের জীবনে থাকবে। এটা ওই কান পড়া, কান খোঁচা দেওয়ার জন্য, এটা এই রিলেটেড 4-5 দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম, তৃতীয় ব্যক্তিকে প্রায়োরিটি না দেওয়ার জন্য। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ, দেখো এই যে সব মিলিয়ে আমরা এটা বুঝে ফেলেছি, তোমরা ছোটবেলা থেকে এটা পড়ে আসছো, এটা নিয়ে আহামরি নতুন করে তেমন কিছু বলার নেই। ফার্স্ট পার্সন তথা কে? ফার্স্ট পার্সন বলতো কে? আমি হতে পারি, আর সাথে দেখো তোমরা কি, তোমরা আসো, তাই না? ফার্স্ট পার্সন, এই যে ফার্স্ট পার্সন, একজন আমি, এখানে কি কি হতে পারে? আমি আর হচ্ছে আমরা, এটা আবার কি না জানে রে ভাই। আচ্ছা, এরপরে সেকেন্ড পার্সন, হ্যাঁ, কি তুমি, তাই না? তুমি আর হচ্ছে তোমরা, আমরা বলে থাকি। ওকে, ফাইন। আচ্ছা, থার্ড পার্সন কি হয়ে থাকে? এই যে দেখতে পাচ্ছি থার্ড পার্সন, দুনিয়া সবই তো থার্ড পার্সন, আমি আর তুমি ছাড়া। দেখো সাপোজ ধরো আমি আর তোমার ম্যাডাম হয়তো প্রেম করছি, হ্যাঁ, একটা প্রেম শব্দটাকে তোমরা বাজে ভাবে নিবা না, তোমরা যেটা বাজে ভাবে নাও ওইরকমটা না, ওইটা ব্যাড মাইন্ডে নিবা না। আচ্ছা, আমি কি আমার ওয়াইফের সাথে প্রেম করতে পারি না? আচ্ছা, এটা তো বৈধ প্রেম। তা আমি আর তোমার ম্যাডাম ধরো প্রেম করছি, এখন এর ভিতরে তৃতীয় ব্যক্তি তো আমি আর তুমি ছাড়া। খেয়াল করো, আমি আর তোমার ম্যাডাম তথা আমি তুমি ছাড়া, মানে দুনিয়া যায় যে আসুক না কেন, সবই কি থার্ড পার্সন না? কথা বলো, একটু কথা বলতে হবে, তোমাকে বুঝতে হবে ভাইয়া। তুমি তোমার সেন্সে হয়তো পার্সনটা তোমার কাছে খুব ইজি মনে হচ্ছে, এই আজকের ক্লাসে তোমার কাছে তোমার পার্সনটা মনে হচ্ছে স্যার এ তো স্যার এ তো ভারী, খুব সহজ একটা বিষয়, এটা না পড়ার কি আছে স্যার এমনটা। কিন্তু না ভাইয়া, তুমি ব্যক্তিটাই আমি যখন কোশ্চেন্স অ্যানালাইসিস করাবো, ওই ক্লাসে গিয়ে তুমি দেখবা যে তুমি অনেক জায়গায় আছে পার্সন তুমি ধরতেই পারছো না, এটা সাবজেক্ট কোনটা, হ্যাঁ, এটা সাবজেক্ট কোন অংশটুকু, এইটুকু তুমি ধরতেই পারছো না, এরকম একটা ঝামেলা কিন্তু তোমার মধ্যে তৈরি হবে। কথা বুঝতে পেরেছো? সুতরাং বি সিরিয়াস, আপনি বুঝে নেন, আপনি একটু প্র্যাকটিক্যাল, আমি সবসময় একটু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি, এটা আমার পার্সোনাল ভিউ, আমি আমার পার্সোনাল কনসেপ্ট থেকে আমি এটা চেষ্টা করি। দেখো, তার মানে আমি আর তোমার ম্যাডাম, বা আমি তুমি ছাড়া দুনিয়া যা আছে
সবই কোন পার্সন আমাকে একটু বলো তো? কি তৃতীয় ব্যক্তি না? তৃতীয় ব্যক্তি মানে আমি তুমি ছাড়া দুনিয়া যা আছে সবই তৃতীয় ব্যক্তি। একটু বলো তো, একটু সেন্সে বোঝার চেষ্টা করো। তার মানে আমি যখন তোমাকে সাবজেক্ট চেনাবো, সাবজেক্ট রিলেটেড যখন কোনো কথা বলবো, তখন তোমাকে বুঝতে হবে আমি না, আমি না, তুমি না, তুমি না, এছাড়া বাকি কেউ। তার মানে কোন পার্সন পড়বে? থার্ড পার্সনের মধ্যে পড়বে। থার্ড পার্সন যদি একজন বোঝায় তাহলে সিঙ্গুলার, একের অধিক বোঝাইলে প্লুরাল। কথা ক্লিয়ার ভাইয়া? আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা, আমার কথা বুঝতে পেরেছো তাহলে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা এটা ধরতে পারবা। এবং বিশেষ করে আমি যখন কোশ্চেন্স অ্যানালাইসিস করব, তখন যেন তোমরা বুঝতে পারো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যে এই যে স্যার সবকিছুই ভালোভাবে বুঝতে পারি এবং কিন্তু প্রশ্ন ধরতে পারি না। প্রশ্ন ধরতে পারবা ভাইয়া, ওয়েট করতে হবে। আরো মিনিমাম 10টা ক্লাস যেতে হবে তোমার। আরো মিনিমাম, বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে বলতে পারি, আরো মিনিমাম 10টা ক্লাস যাবে। দেন হচ্ছে আমি কোশ্চেন্স অ্যানালাইসিস করাবো। যখন ইয়ার কোশ্চেন গুলা সরাসরি, যেমন এই যে প্রথম 5টি অ্যানালাইসিস যখন করেছে, এভাবে করে যখন বিগত বছরে আরো কোশ্চেন, হিউজ পরিমাণ কোশ্চেন, মানে যখন ইয়ার কোশ্চেন তো ভাই টপিক অনুযায়ী আসে না। এখন তো ধরো তোমাকে নাউন পড়াচ্ছি, এখন তো ধরো তোমাকে জিরান পার্টিসিপল পড়াচ্ছি, এখন তো তোমাকে তোমার কি ক্লোজ ফ্রেজ পড়াচ্ছি, তুমি তাও এই টপিক অনুযায়ী থাকলে ধরতে পারছো যে এটা তো এখান থেকে আসছে। যখন হজবরল তোমাকে পড়াবো, তখন তোমার আরো প্যাচ লাগবে। কিন্তু এই প্যাচ লাগানো থেকে আমি তোমাকে প্যাচ ছুটিয়ে আনার ব্যবস্থাও তোমাকে করবো। জাস্ট একটু ওয়েট করতে হবে। এত তাড়াতাড়ি পারলে হবে না, বুঝছেন? এত তাড়াতাড়ি পারলে হবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের দেখছো 3টা পার্সনের বিষয় কিন্তু আমরা ক্লিয়ার। এখন যদি একটু দেখো, তাহলে আমরা 3টা পার্সনের বিষয় ক্লিয়ার হয়েছি। এই দেখো এখানে। এবং আরেকটি কথা, তোমরা জানো যে প্রতিটা পার্সন কিন্তু 2টা করে জায়গা দখল করে, তাই না? একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। তো সব মিলে আমরা বলতে পারি পার্সনের মোট জায়গা আছে হচ্ছে 6টি। পার্সন হচ্ছে 3টি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তাই না? এবং প্রত্যেকটা পার্সন তোমরা জানো 2টা করে জায়গা দখল করে। একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল, তাই না ভাইয়া? এটা নিয়ে কিন্তু বারবার যত খেলা সবকিছু চলবে কি সিঙ্গুলার প্লুরালের উপরে ডিপেন্ড করি। তুমি হয়তো বলতে পারো স্যার এটা তো পারি, এইটা নিয়ে তোমার ঝামেলা সবচাইতে বেশি হবে, ঠিক আছে ভাইয়া? জি, এই যে স্যার ইংলিশ টপিক ওয়াইজ এক্সাম দিলে পারি, কিন্তু একসাথে দিলে অনেক ভুল হয়। ভুল হবে। শিখছি কোথায়, ঠেকছি যেথায়। আমি ভালো করব কখন? ভুল হচ্ছে যখন বারবার ছেঁকা খাওয়া, বারবার ভুল হবে, এরপর শুধরে যাবা, ঠিক হয়ে যাবে। এটাই সিস্টেম। হ্যাঁ, ওকে। আচ্ছা আসেন, এরপরে তাহলে 2টা করে জায়গা দখল করেছে, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। তাহলে সব মিলিয়ে পার্সনের জায়গা পাচ্ছি আমরা 6টি জায়গা পাচ্ছি। কি কি? ফার্স্ট পার্সন সিঙ্গুলার শব্দটি হচ্ছে আই, ফার্স্ট পার্সন প্লুরাল শব্দটি হচ্ছে উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল একটাই শব্দ, সেটা কি? ইউ। আমরা বুঝবো কিভাবে? আমরা সেন্টেন্সের ভাবার্থ অনুযায়ী বুঝে নেব এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। ওকে, আচ্ছা। এরপরে থার্ড পার্সন সিঙ্গুলার কি কি পেয়েছি? হি, সি, ইট আর যত এক বছর নাম আছে সবকিছু আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার। আর থার্ড পার্সন প্লুরালটা আমরা কি পেয়েছি? দে। এই তো আমরা সব মিলিয়ে পার্সনের জায়গাটা পেয়েছি, তাই না ভাইয়া? এই যে আমি এখানে বলেও দিয়েছি, সবগুলা ক্লিয়ার করে আমাকে একটু বলো তো, তাহলে এই পার্সন হচ্ছে 3টা, প্রতিটা পার্সন জায়গা দখল করে 2টা করে, সব মিলিয়ে পার্সনের জায়গা হচ্ছে 6টি। এবং এই হচ্ছে পার্সনের জায়গাগুলা। এইগুলা কি আমরা ক্লিয়ার, নাকি তোমাদের কারো কোথাও কোনো প্রবলেম এই রিলেটেড হয় কিনা বা আছে কিনা একটু জানাতে পারো। যদি ক্লিয়ার হয়ে থাকে একটু জানিয়ে দাও, সেটাও আমি নেক্সট স্টেপে তাহলে চলে যাই। এখানে এত বেশি সময় নষ্ট করার কোনো দরকার নেই যদি তোমার বুঝে থাকো। কারণ অ্যাডমিশন টেস্টে এত জিরো লেভেল থেকে কেউ তোমাকে পড়াবে না। তারপর আমি, আমার অভ্যাস হচ্ছে কোনো একটা টপিক ধরলে আমি একটু শূন্য থেকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে কোনো একটা স্টুডেন্ট আগের থেকে যদি শিখেও থাকে, রিভিশন হয়ে গেল, আর কেউ না পারলেও একদম টোটাল ক্লিয়ার হয়ে গেল। ওকে ভাই, আমাকে একটু জানাও তাহলে তোমরা কি ক্লিয়ার হয়েছো? থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, সবাই তোমরা ক্লিয়ার হয়েছো, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর আসো দেখো পার্সন সংক্রান্ত আমি একটা ছড়া দিয়েছি যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ভবে আছে যারা, অর্থাৎ পৃথিবীতে যারা আছে থার্ড পার্সন তারা, এদের মধ্যে একটা বোঝালে হবে থার্ড পার্সন সিঙ্গুলার, একের অধিক বোঝালে থার্ড পার্সন প্লুরাল। আমরা খুব ভালো করে জানি, এ নিয়ে নতুন কিছু বলার দরকার নেই। আচ্ছা, এই জায়গাটিতে আসো, ভার্বের একটা রূপ দেখো, স্টেপ বাই স্টেপ আমাদের আগাতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখো ভার্বের রূপ রয়েছে। ভার্বের রূপের মধ্যে আমরা বেশ কিছু শব্দ একটু টানি। এই দেখো যে শব্দগুলা দেখতে তোমরা, বি ইজ এ, এম, ওয়াজ, বিন। আমরা যে প্রেজেন্ট, পাস্ট,
পাস্ট পার্টিসিপল অর্থাৎ V1 V2 V3 যেটা আমরা করে থাকি। এবার ইজ ওয়াজ বিন দেখতে পাচ্ছ, আর ওয়ার বিন, হ্যাভ হ্যাড হ্যাড, হ্যাজ হ্যাড হ্যাড, ডু ডিড ডান। আর সবচাইতে যেটা ঝামেলা লাগে তোমরা হয়তো জানোই না বা সচরাচর কোনো বইতে সাধারণত লেখা হয় না, সেটা হচ্ছে ডাজ, এটার পাস্ট হচ্ছে ডিড এবং পাস্ট পার্টিসিপলটা হচ্ছে ডান। এখানে একটু স্টার চিহ্ন দিয়ে রাখবা, এই জায়গাটিতে আমরা অনেকে এটা জীবনে কোনোদিন পড়ি না, আজকেই মনে হয় প্রথম, যেটা যে তোমার দেখা যাচ্ছে যে ডাজ ডিড ডান এখান থেকে এরকমটা হয়ে থাকে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন, তাহলে একটু বলো তো এই শখটা কি তোমাদের ক্লিয়ার আছে কিনা একটু আমাকে বলো। এই শখটা তোমাদের ক্লিয়ার আছে কিনা একটু আমাকে বলো। এই শখটা মোস্ট ইম্পর্টেন্ট একটি শখ ভাইয়া। এই শখটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটি শখ হচ্ছে এটা। যদিও তোমার কাছে একটা সিলি ম্যাটার মনে হয় যে এটা তো এই একটা ফাউ হুদাই আজাইরা ছোট্টবেলাকার একটা পড়া, এটা তোমার কাছে এমনটা মনে হয়, তাই না? আচ্ছা, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শখ। এটা কার কার আয়ত্তে আছে আমাকে একটু বলো। ওকে ওকে ওকে, এটা একদম ঠোঁটের আগে রাখতে হবে। এম ওয়াজ বিন, ইজ ওয়াজ বিন, আর ওয়ার বিন, হ্যাভ হ্যাড হ্যাড, হ্যাজ হ্যাড হ্যাড, ডু ডিড ডান, ডাজ ডিড ডান। মানে এটা যেন কোনো কনফিউশন না থাকে, না এটা কি এইটার এটা না এইটার এটা, মানে এটা এমন নখদর্পণে থাকতে হবে। কারণ ভাইয়া এইটার উপর ডিপেন্ড করে আজকের টপিক প্লাস অন্যান্য সমস্ত টপিকের ক্ষেত্রে এই ভার্বগুলি কিন্তু তোমার বার 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 লাগবে। সুতরাং একদম ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, তাহলে তোমাদের সবারই এটা ক্লিয়ার আছে, মাশাআল্লাহ। আচ্ছা আসেন, এরপরে চলে আসবো আমরা এই যে আমরা একটু আলোচনার মধ্যে ঢুকবো, অক্সিলারি ভার্ব সংক্রান্ত আলোচনা। আমাকে একটু বলতে পারবা তোমরা ভাইয়া বি ভার্ব কতটি? দেখি তোমরা একটু উত্তর করো আমাকে, তোমরা একটু আমাকে উত্তর করে জানিয়ে দাও যে বি ভার্ব আসলে কতটি। একটু আমাকে বলো তো বি ভার্ব কতটি। থ্যাংক ইউ সো মাচ। তার মানে বি ভার্ব হচ্ছে 5টি। কি কি পাই আমরা একটু বলে, এম, এরপরে ইজ পাই, এরপরে আর পাই, তাই না? এরপরে কি পাই, ওয়াজ পাই, এরপরে হচ্ছে আমরা ওয়ার পাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং তোমরা দেখো, আমি যদি টেন্সের দৃষ্টিকোণ থেকে একটু ভাগ করি, অ্যামিজারটা আমরা কোথায় পাই ভাইয়া? আমরা প্রেজেন্টে পেয়ে থাকি। ওয়াজটা কোথায় পাই? আমরা পাস্টে পেয়ে থাকি। এই কথাগুলো আমরা সবাই কম বেশি জানি বুঝি, তাই না ভাইয়া? এটা আমরা সবাই কম বেশি আমাদের একটু জানা বোঝা আছে। আচ্ছা, এরপরে আসো, দেখো এম আর ইজকে আমরা কি বলি ভাইয়া? আমরা এটাকে সিঙ্গুলার বলি। আর কি বলি? আমরা প্লুরাল বলি। কেন বলি? কারণ আমরা জানি এমটা বসে ফার্স্ট পারসন সিঙ্গুলারে পড়ে, ইজটা বসে থার্ড পারসন সিঙ্গুলারে পড়ে, আর হচ্ছে বাকি যে 4টি পার্সনের জায়গা আছে, তথা একটা হচ্ছে তোমার উই, আরেকটা হচ্ছে তোমার ইউ, হ্যাঁ, এবং তোমার আরেকটা হচ্ছে তোমার ইউ, আর একটা হচ্ছে দে। এই পার্সনের গুলার ক্ষেত্রে আমরা আর ব্যবহার করে থাকি, এই জন্য আমরা তাকে প্লুরাল বলে থাকি। এই কথাটা সবাই আমরা জানি। এরপর দেখো পাস্টের বেলায় ওয়াজকে আমরা কি বলি? ওয়াজকে বলি আমরা হচ্ছে সিঙ্গুলার, আর ওয়ারকে কি বলি? আমরা প্লুরাল বলি। কেন বলি? কারণ হচ্ছে এম এবং ইজ প্রেজেন্টের বেলায় যেখানে বসছিল, পাস্টের বেলায় সেই জায়গাটিতে ওয়াজ বসে, এটা আমরা খুব ভালো করে জানি। প্রেজেন্টের বেলায় যেখানে আর বসছিল, পাস্টের বেলায় সেই জায়গাটিতে ওয়ার বসে, এটাও আমরা খুব ভালো করে জানি। আচ্ছা, এরপরে গিয়ে আমাদের আর একটু কথা থাকবে, সেটা হচ্ছে তোমার বি ভার্ব এর রূপ রিলেটেড একটা কথা রয়েছে। বি ভার্বের রূপ হচ্ছে তোমার 8টি। সেই 8টি কি কি একটু খেয়াল করবা। এটা হচ্ছে এম, ইজ, এরপরে কি তোমার আর, এরপর হচ্ছে ওয়াজ ওয়ার, একটা হচ্ছে তোমার বি, তারপর হচ্ছে তোমার বিং, আর হচ্ছে বিন। এই যে তো BEEN, এই যে আমরা সব মিলিয়ে যে ভার্বের ফর্ম ইয়াগুলা পাই, এই দেখো এমিজার, ওয়াজ, ওয়ার, আর হচ্ছে বি, বিং, আর হচ্ছে বিন। তার মধ্যে এমিজার, ওয়াজ, ওয়ার নরমালি আমরা এটা অ্যাক্টিভের ক্ষেত্রে ব্যবহার করি, আর বি, বিং, বিন এটা আমরা প্যাসিভের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তথা তুমি সব মিলিয়ে খেয়াল করবা, বি ভার্ব রিলেটেড কথা যখন তোমার আসবে, তখন তোমাকে যদি প্রশ্ন করা হয় বি ভার্ব কতটি? 5টি। অ্যামিজার, ওয়াজ, ওয়ার, প্রেজেন্টে অ্যামিজার বসে, পাস্টে ওয়াজ, ওয়ার বসে, খুব ভালো করে আমরা জানি। বি ভার্বের রূপ কতটি? 8টি। কি কি? অ্যামিজার, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। অ্যামিজার, ওয়াজ, ওয়ার সাধারণত অ্যাক্টিভ সেন্সের ক্ষেত্রে আমরা বসিয়ে থাকি, আর বি, বিং, বিন এটা আমরা প্যাসিভ সেন্সের ক্ষেত্রে বসে থাকি। এর ভিতরে কোনটা সিঙ্গুলার, কোনটা প্লুরাল, কোনটা প্রেজেন্টে, কোনটা পাস্টে, এই বিষয়টিও আমার বিশ্বাস ইনশাআল্লাহ তোমরা সবাই ক্লিয়ারলি পারো। একটু আমাকে বলো তো এই জায়গাটিতে এই যে অক্সিলারি ভার্বের বি ভার্ব রিলেটেড যত কথা আমি বললাম, এই টোটালটাকে তোমরা একটু ক্লিয়ার আছো, নাকি এখানে ঝামেলা আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না থাকলে ক্লিয়ার আমাকে একটু জানিয়ে দাও। আমি নেক্সট স্টেপে তাহলে চলে যাচ্ছি ইনশাআল্লাহ।
ঠিক আছে ভাইয়া না, একটু আমাকে জানাবে, একটু আমাকে জানাবা, একটু আমাকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে ওকে, সবাই একটু জানাতে হবে, সবাই একটু জানাতে। ভাইয়া তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তুমি ডিরেক্ট বলবা, কোনো এক্সকিউজ করার কোনো সুযোগ নেই যে এই কোশ্চেনটি করলে স্যার কি মনে করবে, এটাকে কোশ্চেন করাটা ঠিক হবে কিনা, আমার অন্য ফ্রেন্ড সার্কেলটা কি মনে করবে, এত লো একটা কোশ্চেন করবে না ভাইয়া, এইটা চিন্তা করার কোনো দরকার নেই। তোমার মনে প্রশ্ন আসছে পড়াশোনা রিলেটেড, অবশ্যই কোনো অপ্রাসঙ্গিক প্রশ্ন করা যাবে না, পড়াশোনা রিলেটেড স্যার যে টপিক পড়াচ্ছে এই টপিক রিলেটেড তোমার যত কথা মাথায় আসে, যত প্রশ্ন তোমার মাথায় আসে তুমি প্রশ্ন করবা, নো প্রবলেম। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। লিখেছো ফুললি ক্লিয়ার না স্যার, আচ্ছা ফুললি ক্লিয়ার যদি না থেকে থাকো তাহলে তোমার জন্য অনুরোধ থাকবে, আচ্ছা যেহেতু তোমরা সবাই বলেছো ক্লিয়ার হয়েছো, তার মানে একজন ব্যক্তি বলেছো, আর একজন লিখেছো হচ্ছে স্যার আরেকবার বুঝাইলে ভালো হইতো। আমি শর্টকাটে আর একটু বলে যাচ্ছি, সেটা হচ্ছে দেখো প্রশ্নটা এমন হবে, মাত্র অল্প, তোমরা যারা পেরেছো একটু জাস্ট তোমাদের রিভিশন হয়ে যাক, যে বি ভার্ব কতটি, 5টি। কি কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওকে ভাইয়া, আচ্ছা এম, ইজ, আর প্রেজেন্টে বসে, ওয়াজ, ওয়ার পাস্টে বসে। এখন তুমি যদি ভাইয়া আজকের ক্লাসে এই প্রশ্ন আমাকে করো, স্যার এম, ইজ, আরটা কেন প্রেজেন্টে দিব, ওয়াজ, ওয়ার কেন পাস্টে দিব, যদি এই প্রশ্ন আমাকে করো তাহলে তোমার প্রতি আমার অনুরোধ হচ্ছে ভাইয়া আমার বেসিকের কিছু ক্লাস ইউটিউবে ফেসবুকে দেওয়া আছে, ওইটা দেখে এসো। আজকে আমি তোমাকে এত বিস্তারিত ভেঙে আবার এটা ওই 9, 10, 8 এর পড়া এখানে পড়ানো সম্ভব না এখানে, বুঝতে পেরেছো? এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমার অ্যাডমিশন টেস্টের ক্লাস, সুতরাং আমি নিচে নামবো, তাই বলে এত নিচে এত ভাঙা সম্ভব না যা আমি তোমাকে 1, 2, 3, 4 এর মতো পড়াচ্ছি, কথা বুঝছো? তাহলে তোমার অন্য ফ্রেন্ডরা কিন্তু মাইন্ড করে এখান থেকে চলে যাবে, সো আমাকে অল ওভার খেয়াল করতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা গেল একটা বিষয়। এরপরে বলছে বি ভার্বের রূপ হচ্ছে 8টি। কি কি, অ্যামিজার, ওয়াজ, ওয়ার, বি, বিং, আর হচ্ছে বিন। অ্যামিজার, ওয়াজ, ওয়ার কে বলছি অ্যাক্টিভ সেন্সে, যখন আমাদের অ্যাক্টিভ সেন্স দরকার হবে তখন আমরা এটা বসাবো, আর বি, বিং, বিন এটা আমরা প্যাসিভ সেন্সে বসাবো। এখন এইটা যদি তুমি না বুঝো স্যার অ্যাক্টিভ আর প্যাসিভ সেন্সটা আমি বুঝি নাই কোথায় কেমনে কি হয় ভাই, তাহলে একটু ওয়েট করতে হবে। টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স নামক যে পার্টটি রয়েছে ওই পার্ট যখন আলোচনা করব তখন তোমাদের আবার এটা আমি ক্লিয়ার করে দিব, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। চলো এখন এই যে প্রেজেন্টে কোনটা বসে, কোন পার্সনের পর কোনটা বসে, আশা করছি এটাও তাহলে ক্লিয়ার হয়েছে। আসেন এরপরে চলে যাচ্ছি আমরা, ওকে ওকে, আসেন এরপর এই যে আমি টোটালটা এখানে তোমাদের দিয়েও দিয়েছি যাতে তোমরা এটা ক্লিয়ার করে পরবর্তীতে স্লাইডে দেখে নিতে পারো, সব আমি কথা এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা এরপর আসেন হচ্ছে আমাদের হ্যাভ ভার্ব নিয়ে অল্প একটু কথা আছে, ঠিক আছে? আমাদের হ্যাভ ভার্ব নিয়ে অল্প একটু কথা, সেটা হচ্ছে তোমরা জানো হ্যাভ ভার্ব কতটি, একটু আমাকে বলো তো দেখি তোমরা অ্যান্সার করতে পারো কিনা। হ্যাভ ভার্ব কতটি তোমরা একটু বলো। আচ্ছা কি কি আসছে, হ্যাভ, এরপরে হচ্ছে হ্যাজ, আর একটা হচ্ছে তোমার হ্যাড। আমরা জানি হ্যাভ আর হ্যাজ, হ্যাভ আর হ্যাজ হচ্ছে হ্যাভ আর হ্যাজ এটা হচ্ছে আমাদের প্রেজেন্টে বসে, তোমরা একটু জানিয়ে দিও হ্যাভ ভার্ব কতটি। ওকে, আর হ্যাড এটা বসছে আমাদের কি, কোথায় বসে, পাস্টে বসে ভাইয়া, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আর তোমরাই বলে দিয়েছো হ্যাভ ভার্ব হচ্ছে 3টি। ওকে, আচ্ছা এর ভিতরে দেখো হ্যাজ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলারের পরে বসে এজন্য আমরা হ্যাজকে কি বলি ভাইয়া, হ্যাজকে বলি আমরা সিঙ্গুলার। আর হ্যাভ যেহেতু মানে বাকি অন্যান্য সমস্ত পার্সনের ক্ষেত্রে বসে এজন্য আমরা তাকে কি বলি, প্লুরাল বলি, তাই না? আচ্ছা এরপর দেখো হ্যাভ থেকে হ্যাড হয়েছে, এটাও সত্য, আবার হ্যাজ থেকে হ্যাড হয়েছে, এটাও সত্য, এজন্য এটাকে আমরা কি বলি, সিঙ্গুলার প্লাস প্লুরাল, তথা হ্যাড হচ্ছে সিঙ্গুলার প্লাস প্লুরাল। সেটা কিভাবে, তার মানে এই দেখো আয়ের পরে যখন হ্যাড বসছে ডেফিনেটলি এটা সিঙ্গুলার, কেন, কারণ আয়ের সাথে বসছে। যখন দে এর পরে হ্যাড বসছে ডেফিনেটলি দেটা হচ্ছে কি, তোমার হ্যাডটা হচ্ছে প্লুরাল। দেখো খেয়াল করে একটু বোঝার চেষ্টা করো, যেমন দেখো উই এর পরে যখন হ্যাড বসছে তখন হ্যাডটা কিন্তু কি হচ্ছে ভাইয়া, প্লুরাল হয়ে যাচ্ছে, কেন, এই যে তোমার উইটা হচ্ছে প্লুরাল, তথা হ্যাড কখনো সিঙ্গুলার কখনো প্লুরাল। কিন্তু আমরা এটা বুঝবো কিভাবে, বুঝার ওয়েটা হচ্ছে পার্সন, পার্সন যদি সিঙ্গুলার হয় হ্যাড সিঙ্গুলার হবে, পার্সন যদি প্লুরাল হয় হ্যাড প্লুরাল হবে। কথা ক্লিয়ার ভাইয়া? জি জি জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন বলো তো হ্যাভ ভার্ব নিয়ে কি আমরা কথা ক্লিয়ার হয়েছি, এবং হ্যাভ ভার্বের বেস ফর্ম হচ্ছে তোমার হ্যাভ নিজেই। ওকে, এটাও লিখে রাখতে পারবা। তাহলে কথা হ্যাভ ভার্ব থেকে আমরা এই কথাটুকু নিচ্ছি, হ্যাভ ভার্ব হচ্ছে 3টি, হ্যাভ,
হ্যাজ আর হচ্ছে হ্যাড। হ্যাভ আর হ্যাজ প্রেজেন্টে বসে আর হ্যাডটা পাস্টে বসে। হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, কারণ এটা একমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের পরে বসে। আর হ্যাভ হচ্ছে প্লুরাল, তবে ও 5 জায়গায় তো বসে, এর মধ্যে 2 জায়গা হচ্ছে সিঙ্গুলার আর 3 জায়গা হচ্ছে প্লুরাল। যেহেতু প্লুরালের সংখ্যাটা বেশি তাই হ্যাভকে আমরা প্লুরাল বলছি। আর হ্যাডটা হ্যাজ থেকে আসছে আবার হ্যাভ থেকে আসছে, 2 জায়গায় তো সত্য কথা। এই জন্য আমরা হ্যাডকে বলেছি সিঙ্গুলার প্লাস প্লুরাল। হ্যাডটা কি সিঙ্গুলার না প্লুরাল হবে সেটা ডিপেন্ড করবে পার্সনের উপরে, কোন পার্সনের সাথে বসছে। সিঙ্গুলার পার্সনের সাথে বসলে হবে সিঙ্গুলার, প্লুরাল পার্সনের সাথে বসলে হবে প্লুরাল। আমি সেই কথাটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে হ্যাভ ভার্বের বেস ফর্ম হচ্ছে হ্যাভ নিজেই, হ্যাভ নিজেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ক্লিয়ার হয়েছে মাশাআল্লাহ। আসো তাহলে আমরা এরপরে চলে যাচ্ছি, আমাদের দেখি এরপরে যেটা রয়েছে সেই জায়গাটিতে আমরা যাব। আচ্ছা, আবার এদিকে নিল, আরে ঝামেলা রে। আচ্ছা আসো, এরপরে আসি আমরা, আমাদের হচ্ছে এই দেখো ডু ভার্বের যে বিষয়টি রয়েছে আমরা এখন আলোচনায় আসবো। ডু ভার্ব, আচ্ছা তোমরা একটু বলো তো ভাইয়া ডু ভার্ব কতটি? ডু ভার্ব কতটি সংখ্যাটা তোমরা একটু বলো। আচ্ছা আমি সামনে এগিয়ে যাই। ডু, এরপর হচ্ছে তোমার ডাজ, আর একটা হচ্ছে তোমার ডিড। ওকে, তোমরা একটু আমাকে অ্যান্সার করবা যে ডু ভার্ব কতটি। হ্যাভ কোন জায়গায় সিঙ্গুলার হবে স্যার? হ্যাভ যখন 2 জায়গায় সিঙ্গুলার হবে, একটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলারের পরে আর হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার পরে, এই 2টা জায়গায় হচ্ছে তোমার হ্যাভ সিঙ্গুলার হবে, ঠিক আছে? আচ্ছা জি, আচ্ছা আসেন এরপরে তাহলে আমরা এটা চলে আসে হ্যাভ ভার্ব। থ্যাংক ইউ সো মাচ। তার মানে হ্যাভ ভার্ব হচ্ছে কতটি? 3টি। প্রেজেন্টে কাকে কাকে আমরা পেয়েছি? আচ্ছা ডু আর ডাজ কে পেয়েছি আমরা হচ্ছে প্রেজেন্ট, আর ডিড কে পেয়েছি হচ্ছে তোমার পাস্টের মধ্যে পেয়েছি। ওকে, আচ্ছা এরপরে আসো, এরপরে আমরা আসি, সেটা হচ্ছে এই যে ডাজ, এটা তো একমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের পরে বসে, এজন্য তাকে আমরা বলবো কি সিঙ্গুলার বলবো, ঠিক আছে? আর ডু বাকি 5 জায়গায়, হ্যাঁ কয়টা জায়গায়? বাকি 5টা জায়গায় বসে, এজন্য তাকে আমরা বলবো প্লুরাল। 5 জায়গার মধ্যে তোমার আই এবং উই, এই জায়গা কিন্তু ঠিকই সে সিঙ্গুলার হয়, কিন্তু তার আর যে বাকি 3 জায়গা, হ্যাঁ বাকি 3 জায়গা সেটা কি? একটা হচ্ছে উই, একটা হচ্ছে ইউ, আর একটা হচ্ছে দে। এই 5টা জায়গায় তো তোমার ডু বসবে। এর মধ্যে দেখো এই 3টা জায়গা হচ্ছে প্লুরাল আর এই 2টা জায়গা হচ্ছে সিঙ্গুলার। যেহেতু প্লুরালের সংখ্যাটা বেশি এজন্য তাকে আমরা শর্টকাটে বলতে গেলে প্লুরাল বলবো। তবে সবসময় যে প্লুরাল সে, এটা বলার কোনো সুযোগ নেই। আচ্ছা ডু থেকে ডিড হয়েছে সত্য, আবার ডাস থেকে ডিড হয়েছে সত্য, সুতরাং এই ডিডকে আমরা কি বলবো ভাইয়া? ডিডকে বলবো সিঙ্গুলার প্লাস প্লুরাল। কথা বুঝতে পেরেছো? এবং ডু ভার্ব এর বেস ফর্মটা হচ্ছে ডু নিজেই। বুঝতে পেরেছেন? ডু ভার্বের বেস ফর্মটা হচ্ছে ডু নিজেই। তাহলে আমরা ডু ভার্বের ক্ষেত্রে যে কয়েকটি তথ্য পাইলাম সেটা হচ্ছে ডু ভার্ব হচ্ছে 3টি, ডু, ডাজ আর হচ্ছে ডিড। খবরদার ডু ডিড ডান বলিও না ভাইয়া, ডু ডিড ডান বলিও না, ওইটা হচ্ছে ডু ভার্বের ফর্ম, ডু ভার্বের রূপ, ডু ভার্বের রূপ ওইটা। আর ডু ভার্ব যখন বলা হবে, হ্যাঁ আচ্ছা ডু ভার্ব যখন বলা হবে, ডু ভার্ব যখন বলা হবে তখন তোমাকে বলতে হবে ডু, ডাজ আর হচ্ছে ডিড। ডু আর ডাজ এই 2টা হচ্ছে প্রেজেন্টে, প্রেজেন্টে নট পাস্ট ভাইয়া, এটা প্রেজেন্ট। ডু এবং ডাজ এটা হচ্ছে প্রেজেন্ট, আর ডিড এটা হচ্ছে পাস্ট। এই ডু আর ডাজের মধ্যে থেকে ডাজ বসে একমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের পরে, থার্ড পারসন সিঙ্গুলারের পরে। যেহেতু সিঙ্গুলারের সাথে বসছে তাই তাকে আমরা বলি সিঙ্গুলার। আর ডু 5 জায়গায় বসে, একটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল আর থার্ড পারসন প্লুরাল। এই 5 জায়গায় হচ্ছে ডু বসে। এই 5 জায়গার মধ্যে 2 জায়গা হচ্ছে সিঙ্গুলার, 3 জায়গা হচ্ছে প্লুরাল। যেহেতু প্লুরালের সংখ্যাটা বেশি, এজন্য এক নামে যখন ডাকতে যাব তখন ডুকে আমরা প্লুরাল বলবো, তবে ওভারঅল কিন্তু সে প্লুরাল না। যখন আলাদাভাবে আই ডু যখন বলবো তখন এই ডুটা কিন্তু সিঙ্গুলার, যখন বলবো ইউ ডু তখন এই ডুটা কিন্তু সিঙ্গুলার। কথা বুঝতে পেরেছো? আচ্ছা ডু ভার্বের বেস ফর্মটা হচ্ছে ডু নিজেই। এখন আমাকে একটু বলো আমরা ডু ভার্বের বিষয়টা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো ভাইয়া, একটু আমাকে বলো আমরা ডু ভার্বের বিষয়টা ক্লিয়ার কিনা, একটু দ্রুত বলো আমরা ডু ভার্বের বিষয়টা ক্লিয়ার কিনা। ভাইয়া আমি ক্লাসে। হ্যাঁ তো আমি তো স্কোয়াডের ক্লাস নিচ্ছি, ও তো অল ইন ওয়ান ড্রিম বেসের যে ক্লাস ওই গ্রুপে ক্লাস নিবে, ওটা তো আমি মাহমুদকে বলে দিলাম, মারজানকে তো বলে দিলাম।
মানে আচ্ছা, তোমরা একটু ওয়েট করো ভাইয়া, হ্যাঁ একটু। ওকে, তাহলে দেখো আমাকে একটু জানা এই বিষয়টা আমরা ক্লিয়ার কিনা, এই বিষয়টা কি আমরা ক্লিয়ার? ওকে, আসি আমরা এর পরবর্তী ইয়াতে চলে যাচ্ছি। হ্যাঁ ভাই, কই না তো, আমি তো মাত্র কে বললো যে আপনার ক্লাস চলতেছে? হ্যাঁ দেখেন ওই যে সি ইউনিটের সি ইউনিটের, হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি অল ইন ওয়ান ড্রিম বেস কি বি ইউনিটেডটা ঢুকছো না সি ইউনিটেড ঢুকছো, এটা ভালো করে চোখ দিয়ে দেখো একটু। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমার তুমি আমার আইডি দিয়ে ঢুকো না, তুমি ইয়াতে ওয়ান একাডেমির আইডি দিয়ে ঢুকো না। হ্যাঁ, আমি তো আমার আমার ইয়া দিয়ে ঢুকছি, আমি তো আমার আমার অন্য আমার আইডি দিয়েই তো ইয়া হয়ে অন্য একটা গ্রুপের ক্লাস নিচ্ছি, এই জন্য ওখানে দেখাচ্ছে, কিন্তু ওখানে হচ্ছে না তো। হ্যাঁ হচ্ছে। ওকে, আই এম রিয়েলি সরি, বাধ্য হইলাম আর কি, কি বলবো। আচ্ছা আসো এরপরে, ঠিক আছে। আচ্ছা আসো এরপরে। আচ্ছা তাহলে আমরা ক্লিয়ার হয়েছি তো, মাশাআল্লাহ। এখন আসেন এই জায়গাটিতে একটু কথা আছে, এই জায়গাটিতে একটু কথা আছে, সেই কথাটা কি সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার থাকতে হবে। একটু আমি এই জায়গাটিতে ক্লিয়ার করছি, মনোযোগ দিয়ে শুনতে হবে কথাটা। সেটা হচ্ছে, আসেন একটু, যে পৃথিবীর সমস্ত মূলভার, খেয়াল করো, সমস্ত মূলভার ডু ভার্বের নিয়মে হবে, ডু ভার্ব এর নিয়মে হবে। পৃথিবীর সমস্ত মূলভার ডু ভার্বের নিয়মে হবে। স্যার এই কথাটা কি বুঝলাম না, এই কথাটির মধ্যে এই জাস্ট একটু কথা, একটা লাইনের কথা, এই কথার মধ্যে পৃথিবীর সমস্ত ভার্বের 100% সমাধান রয়েছে। ব্যাস একটা বাক্য, এই একটা বাক্যের মধ্যে, এই একটা বাক্যের মধ্যে পৃথিবীর সমস্ত মূল ভার্বের সমাধান। কে কে জানো এটা? আচ্ছা কে কে জানে, আমি একটু দেখতে চাই। বিভার্ব কে কি অক্সিলারি ভার্ব বলে? ডেফিনেটলি আমি এটা ভার্বের ক্লাস যখন করাবো তখন তোমাদেরকে বিস্তারিত ভার্বের একটা সফ দেখাবো। হ্যাঁ, ভার্ব কত প্রকার, কি কি, কোনটা ডালপালা কি আছে, সব বিস্তারিত বলবো। আসলে ক্লাসগুলো তো মাত্র শুরু হয়েছে, এখানে একটা কথা কনসেপ্ট খেয়াল করবা, ইংলিশটা হচ্ছে কান টানলে যেরকম মাথা চলে আসে, ইংলিশ গ্রামারটা হচ্ছে একটা টান দিলে আর একটা চলে আসে। এখন একসাথে আমি যদি তোমাকে ভাইয়া সব বুঝাইতে যাই, লাস্টে ভাইয়া তুমি যে কি বুঝো নাই, তুমি তাই বুঝো নাই, এরকমটা হয়ে যাবে। অ্যাকাউন্টিং এর সাথে তোমার ইংলিশ মেলালে চলবে না। অ্যাকাউন্টিং একটা অধ্যায়, সাপোজ তোমার হিসাবের বিবরণী একটা অধ্যায় তোমাদের ধরো আলোচনা করা হচ্ছে, এই অধ্যায়ের সাথে এই অধ্যায়টাই কিন্তু রিলেটেড, যদিও কিছু কিছু অধ্যায় আছে হালকা অন্য অধ্যায়ের কিছু কথা টানতে হয়, কিন্তু ওই অধ্যায়ের মধ্যেই কিন্তু ওই অধ্যায়টা রিলেট হিসেবে থাকে, ওই অধ্যায় আলোচনা করলেই তুমি টোটালটা ক্লিয়ার হয়ে যাও। এটা অ্যাকাউন্টিং এর সিস্টেম। কিন্তু ভাইয়া ইংলিশ কিন্তু এরকমটা নয়। ইংলিশ টান দিব আমি জিরান, চলে আসবে আমার ভার্ব, চলে আসবে আমার পার্সন, চলে আসবে আমার অক্সিলারি ভার্ব, মানে একটার সাথে আরেকটা মানে ওতপ্রোত ভাবে জড়িত। সুতরাং ইংলিশের টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য তোমাকে আরো মিনিমাম 7টা 8টা 10টা ক্লাস তোমাকে করতে হবে, তাহলে দেখবা তুমি এ টু জেড ক্লিয়ার হয়ে যাচ্ছে। একটু ধৈর্য ধরতে হয়, মানে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অন্যান্য সাবজেক্ট বোঝার যে একটা ফ্লো, ইংলিশ বোঝার ফ্লোটা একটু ভিন্ন, একটু সময় দিয়ে তুমি ইংলিশটা বুঝলে আবার চরম মজা পাবা তুমি ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছো? আচ্ছা, অনেকেই বলতেছো জানি না, অনেকেই বলতেছে জানি, ওকে সমস্যা নেই, আসেন। আচ্ছা আমি কি বলেছি, পৃথিবীর সমস্ত মূল ভার্ব ডু ভার্বের নিয়মে হয়। সেটা কেমন একটু দেখো, আমরা ডু ভার্বে প্রেজেন্টে কয়টা ফর্ম পেয়েছি আমাকে একটু বলো তো? 2টা ফর্ম পেয়েছি, ডু এবং ডাস, তাই না? আচ্ছা, এবং পাঁচটা কি পেয়েছি? ডিড পেয়েছি, তাই না ভাইয়া? তার মানে দেখো ডু ভার্বের প্রেজেন্টে আমরা 2টা ফর্ম পেয়েছি। মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে ভাইয়া, মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তার মানে আমি যেহেতু বলেছি এই এক
একটা নিয়মের মাধ্যমে আমি তোমাকে পৃথিবীর যত মূল ভার্ব আছে, হ্যাঁ, যত মূল ভার্ব আছে প্রত্যেকটা মূল ভার্বের সমাধান আমি তোমাকে করে দিব এই একটা সূত্রের মাধ্যমে। আসো এটা দেখো, ডুর প্রেজেন্টে দুইটা ফর্ম হয়েছে, একটা হচ্ছে এস বাই এস ওয়ালা, তুমি খেয়াল করেছো এটা? একটার সাথে কি আছে? এস বাই এস আছে। এ দেখো ডু ডু, এটাও কি মূলত কি ডুই তো ছিল, এতে ডাজ ইএস যুক্ত হয়েছে, তাই না? আচ্ছা ডু এটা কি এস বাই এস ছাড়া, তাই না ভাইয়া? এস বাই এস ছাড়া। তাহলে দুনিয়াতে যত মূল ভার্ব আছে, যত মূল ভার্ব আছে, যত মূল ভার্ব আছে প্রত্যেকটা মূল ভার্বেরই প্রত্যেকটা মূল ভার্বেরই প্রেজেন্টে দুইটা ফর্ম হবে। কথা বুঝো? তাহলে দুনিয়াতে যত মূল ভার্ব আছে প্রত্যেকটা মূল ভার্বেরই প্রেজেন্টে দুইটি ফর্ম হবে। বলতো কয়টা ফর্ম হবে? দুইটা ফর্ম হবে। একটা হবে এস বাই এস ওয়ালা, আর একটা হবে এস বাই এস সারা। যেমন আপনি দেখেন, আমি একটা লিখলাম, এই দেখেন কাম, আবার প্রেজেন্টে আরেকটা কি হবে? কামস। ইট কি হবে? ইটস। ওকে, বুঝেন একটু খেয়াল করে। ব্লিভ, ব্লিভস। টেক, টেক্স। হ্যাঁ, এরকমটা। তাহলে দুনিয়াতে যত ভার্ব আছে প্রত্যেকটা ভার্বের প্রেজেন্টে কয়টা ফর্ম হবে আমাকে একটু বলতে হবে, একটু আমাকে বলো তো ভাইয়া, একটু আমাকে বলো। আচ্ছা, ইংলিশ কোশ্চেনটা ধরতে পারি না, এইটা তো কষ্ট। এটা পারবেন ভাইয়া, আমি বারবার বলছি। আমি তোমাদেরকে একটা লেভেল যাওয়ার পরে তখন আমি জিজ্ঞাসা করব, আচ্ছা এখন বলো টপিক ধরতে পারো? জি স্যার এখন পারি, আগে পারতাম না স্যার, এখন পারি। এই জন্য ওয়েট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে ভাইয়া। আমি বারবার বলছি, অ্যাকাউন্টিং এর সাথে ম্যানেজমেন্টের সাথে ইংলিশকে মিলানো যাবে না। অ্যাকাউন্টিং একটা টপিক দেখার সাথে তুমি ধরতে পারো, টপিক ধরে ফেলো, এখন উত্তর করা তোমার পালা। কিন্তু ইংলিশের কোশ্চেন ধরাটাই হচ্ছে সবচাইতে বড় রোগ, তোমরা টপিকটাই ধরতে পারো না। বুঝতে পেরে? এটা আমি কিন্তু প্রথম ক্লাস থেকে বারবার বলছি, অ্যাডমিশন সিকারদের সবচাইতে বড় একটা রোগ হচ্ছে টপিক ধরতে না পারা। বলেছি, দেখো বারবার বলেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, দুইটা, একটা হচ্ছে এস বাই এস ওয়ালা, আর একটা হচ্ছে এস বাই এস সারা। কথা বুঝছো? একটা হচ্ছে এস বাই এস ওয়ালা, আর একটা হচ্ছে এস বাই এস সারা। ওকে, দুটোর সাথে মিলে গেল। আচ্ছা তাহলে, এবং দেখো এই যে এস বাই এস ওয়ালা যেটা, আচ্ছা ভাইয়া বলো তো, এই এস বাই এস ওয়ালা তথা ডাজ এটা বসে কোথায়? আমাকে একটু বলো তো, এটা বসে কোথায়? একটু আমাকে বলতে হবে। স্পেশাল ক্লোজের কাজটা কর না, একটু বলো তো এটা কোথায় বসে, আমাকে একটু বলতে হবে। আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাই যে এই যে এস বাই এস ওয়ালা কোথায় বসে? একমাত্র একটা পার্সনের সাথেই বসে। কি সেটা? থার্ড পার্সন সিঙ্গুলার, তাই না? একমাত্র একটা পার্সন, সেটা কি? থার্ড পার্সন সিঙ্গুলার, তথা এস বাই এস ওয়ালা। তাহলে এখন তুমি একটু বুঝে নাও, পৃথিবীতে যত ভার্ব আছে প্রত্যেকটা ভার্ব যদি এস বাই এস থাকে, সেই ভার্বের বসার জায়গা কিন্তু ভাইয়া একটাই জায়গা। পৃথিবীতে যত ভার্ব আছে এস বাই এস ওয়ালা, এই সমস্ত ভার্বের বসার জায়গা কিন্তু ভাইয়া একটা, সেটা হচ্ছে কি? থার্ড পার্সন সিঙ্গুলার। এজন্য তুমি যদি কোনো জায়গায় দেখো এই একটা ভার্ব বসছে এস বাই এস ওয়ালা ভার্ব, হ্যাঁ, এস বাই এস ওয়ালা ভার্ব, তাহলে তুমি তার সাবজেক্টটা কি বলবা? আমাকে একটু সাবজেক্টটা কি বলবা? ডেফিনেটলি থার্ড পার্সন সিঙ্গুলার। ভার্ব দিয়ে সাবজেক্ট চিনবো, সাবজেক্ট দিয়ে ভার্ব চিনবো, তথা এস বাই এস ওয়ালা কোনো ভার্ব যদি দেখে ফেলি তার সাবজেক্টটা 100% থার্ড পার্সন সিঙ্গুলার হবে, অথবা থার্ড পার্সন সিঙ্গুলার একটা সাবজেক্ট যদি আমি দেখে ফেলি তাহলে অবশ্যই তার ভার্বটা সিঙ্গুলার করতে হবে, তথা এস বাই এস দিতে হবে। এবং এখানে আরেকটি কথা তোমাদেরকে শিখিয়ে যায়, সেই কথাটা কি? এটা হচ্ছে ভাইয়া নাউন প্লাস এস অথবা ইএস ইকুয়াল টু প্লুরাল, বুঝতে হবে তোমাকে একটু। আর ভার্ব প্লাস এস বা ইএস ইকুয়াল টু সিঙ্গুলার। তোমাদের প্যাচটা লাগে হচ্ছে এখানে, তুমি এস বা ইএস দেখলেই বলে দাও এটা প্লুরাল, কিন্তু খবরদার না। তুমি দেখো, এই দেখো BOY বয়, তার সাথে এস বাই এস যুক্ত করছে, এটা প্লুরাল হচ্ছে কেন? কারণ এটা হচ্ছে আমার নাউন। কথা বুঝছেন? এটা হচ্ছে আমার নাউন, কথা বুঝো, এটা নাউন। আর যখন ধরো আমি এখানে লিখছি EAT ইট, হ্যাঁ, ইট থেকে যখন EATS যখন দিচ্ছি ভাইয়া, এটা কি হচ্ছে? এটা হচ্ছে সিঙ্গুলার। আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে প্লুরাল। এটার সাথে এস বাই এস আছে, সিঙ্গুলার বলছি নাই, প্লুরাল বলছি কেন? কারণ এটা হচ্ছে ভার্ব।
আর এটা হচ্ছে নাউন। এটা হচ্ছে তথা নাউনের সাথে এস বাই এস থাকলে হয় প্লুরাল, ভার্বের সাথে এস বাই এস থাকলে হয় সিঙ্গুলার। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমাকে একটু বলো, আমরা কি এই জায়গাটা ক্লিয়ার? এইটা যদি ক্লিয়ার না হও ভাইয়া, তাহলে কিন্তু তুমি ঝামেলায় পড়ে যাবা রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে, ঝামেলায় পড়ে যাবা টেন্সের মধ্যে, ঝামেলায় পড়ে যাবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে, ঝামেলায় পড়ে যাবা অন্যান্য টপিকের ক্ষেত্রে। আমরা কথা ক্লিয়ার? এটাকে আমরা জানি যে শুধু এস বাই এস থাকলেই তাকে আমরা প্লুরাল বলে দিব। খবরদার খবরদার খবরদার, এইটা করা যাবে না, যাবে না, যাবে না। বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হি ডোন্ট নো হবে নাকি হি ডাজ নট নো হবে? ডেফিনেটলি হি ডাজ নট। এরপরে তুমি কেন ডন্ট দিবা? এরপরে কখনো ডন্ট দেওয়া যায়? ডাজ দিতে হবে ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। আসেন এরপরে আসেন। ওকে, তাহলে আমরা এটা শেষ। এখন যেখানে ছিলাম আমরা সেই জায়গাটিতে এখন যাওয়ার চেষ্টা করব। এই যে যেমন দেখো, তাহলে আমরা এই যে ডু আর ডাজ আমরা কি এর সাথে মিলাইলাম। এরপরে আসেন এই যে ডিড। হ্যাঁ, ডিড। তাহলে দেখো এই যে ডিড পাঁচটা কি, তোমার দেখো এই ডু থেকে ডিড হয়েছে, এটাও সত্য। আবার ডাজ থেকে ডিড হয়েছে, এটাও সত্য। তথা তোমার এস বাই এস ওয়ালা এখান থেকে ডিড হয়েছে, এটাও সত্য। আবার এস বাই এস সারা এখান থেকেও ডিড হয়েছে, এটাও তো সত্য। তথা একটা ভার্বের পাস্ট ফর্মে সেটা কি সিঙ্গুলার থেকে আসছে নাকি প্লুরাল থেকে আসছে, এটা দেখার কোনো দরকার নাই, দেখার কোনো দরকার নেই। এটা সিঙ্গুলার থেকে আসলেও যে ফর্মটা হয়, প্লুরাল থেকে আসলেও সেই একই ফর্মটাই কিন্তু হয়। যেমন তুমি দেখো ভাইয়া, কাম থেকে তুমি পাস্টে কি বলবা? কেম। আবার কামস থেকেও কি কেম, একই তো কথা। তাহলে এইটাকে তুমি সিঙ্গুলার বলবা না প্লুরাল বলবা, এইটা বুঝবা কিভাবে? তুমি দেখো ডিডকে কি বলেছিলা? সিঙ্গুলার প্লাস প্লুরাল। কেন? কারণ ডিডটা এখন কোথায় সিঙ্গুলার কোথায় প্লুরাল এটা ডিপেন্ড করবে কার উপরে? এটা ডিপেন্ড করবে পার্সনের উপরে। সুতরাং পাস্টের কোন ভার্ব, হ্যাঁ, পাস্টের কোন ভার্ব সেটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এইটা ডিপেন্ড করবে টোটালি 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 পার্সন এর উপরে। বুঝছো কথা? মানে তাহলে খেয়াল করো, একটা ভার্বের প্রেজেন্টে দুইটা ফর্ম হয়। একটা এস বাই এস ওয়ালা, দুনিয়ার সমস্ত ভার্বের কথা কিন্তু বলছি আমি, দুনিয়ার সমস্ত ভার্ব হাজারো লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলার যত আছে সবগুলা ভার্বকে আমি নিয়ে আসছি এখানে। যে দুনিয়ার সমস্ত ভার্বের প্রেজেন্টে দুইটা ফর্ম হবে, একটা এস বাই এস ওয়ালা, একটা এস বাই এস সারা। এস বাই এস ওয়ালাটা মাত্র একটা জায়গায় বসবে, সেই জায়গার নাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য এই ভার্বটা হবে সিঙ্গুলার। আর এস বাই এস সারা এর বসার জায়গা পাঁচটা, এর মধ্যে দুইটা হচ্ছে সিঙ্গুলার, তিনটা হচ্ছে প্লুরাল। যেহেতু প্লুরালের জায়গাটা বেশি, এটাকে আমরা বলবো প্লুরাল। আর এই সিঙ্গুলার থেকেও পাঁচটা হয়, প্লুরাল থেকেও পাঁচটাই হয়, দুইটা থেকে একই যেহেতু হয়, এটা সিঙ্গুলার প্লুরাল উভয়টাই আমরা বলতে পারি। তবে কখন সিঙ্গুলার কখন প্লুরাল এইটা ডিপেন্ড করবে পার্সন এর উপরে। যদি পাস্ট ফর্মের কোন ভার্ব যদি সিঙ্গুলারের সাথে বসে তাহলে ওই ভার্বটা হবে সিঙ্গুলার, পাস্ট ফর্মের কোন ভার্ব যদি প্লুরালের সাথে বসে তাহলে ওই ভার্বটা হবে প্লুরাল। এখন বলো, তাহলে দুনিয়ার সমস্ত ভার্বের সিঙ্গুলার প্লুরাল প্রেজেন্টেডটা পাস্টেডটা এই কনসেপ্ট আমরা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? একটু আমাকে জানিয়ে দাও, একটু আমাকে জানিয়ে দাও ক্লিয়ার কিনা, একটু আমাকে বলতে হবে ভাইয়া, একটু আমাকে বলতে হবে। জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, এটা বুঝেছি, ক্লিয়ার, মাশাআল্লাহ। কারণ এইটা যে ভাইয়া কি ঝামেলাপূর্ণ, এইটা যে কি ঝামেলাপূর্ণ, এবং এইটা কনসেপ্ট যাদের ক্লিয়ার থাকে না, এদেরকে যখন টেন্সে নিয়ে যায়, সিকোয়েন্স অফ টেন্সে যখন নিয়ে যায়, কোশ্চেন অ্যানালাইসিস করায়, স্যার টোটালি মাথার উপর দিয়ে যায়, কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। রাইট ফর্ম অফ ভার্ব যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ধরতেই পারে না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি, মাশাআল্লাহ। আসেন তাহলে আমরা এখন চলে যাব আমাদের যে জায়গাটিতে ছিলাম, আমরা সেই জায়গাটিতে যাওয়ার চেষ্টা করছি।
এই যে আমরা টোটাল পার্সনের একটা ছকও তোমাদেরকে দিয়েছি, কোথায় কোথায় কোন পার্সনের। এই যে দেখো তোমার ইয়ার ক্ষেত্রে একটু খেয়াল করে একটা গ্লান্স একটু দেখে নাও। এই যে আয়ের ক্ষেত্রে এম বসতে পারে, ওয়াজ বসে, হ্যাভ হ্যাড বসতে পারে, ডু ডিড বসতে পারে। হ্যাঁ, এই যে ইউ এর ক্ষেত্রে আর ওয়্যার, হ্যাভ হ্যাড, এই যে ডু ডিড। এই যে হি শিট এর ক্ষেত্রে ইজ এবং ওয়াজ বসে, প্রেজেন্টে ইজ, পাস্টে ওয়াজ বসে। এই যে হ্যাজ হ্যাড, এই যে ডাজ ডিড, এই দেখেন ডাজ, এই যে ডাজ একমাত্র বসা জায়গা এখানে। হ্যাঁ, দেখেন এই যে আমির পরে এই যে আর ওয়্যার, হ্যাভ হ্যাড, এই দেখেন ডু ডিড। এই যে ইউ এর পরে আর ওয়্যার, হ্যাভ হ্যাড, ডু ডিড। হ্যাঁ, এরপরে এই যে আর ওয়্যার, হ্যাভ হ্যাড, ডু ডিড। টোটাল পার্সনের জায়গাটা, এই যে টোটালটা আমি কোথায় কোন পার্সন কোনটা কি বসে একদম টোটালটা ক্লিয়ার করে দিয়েছি। এই পার্সন যদি একটু ক্লিয়ার করে যদি দেখেন, দেখবেন যে এ টু জেড ক্লিয়ার এখন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা এর পরবর্তীতে আমাদের যেটা আছে সেটাতে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে এই যে এই নিয়মটাও তোমাদেরকে মচৎকার করে বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে আসেন এই যে আমাদের ভার্বের রূপ কতটি, এইটা নিয়ে হচ্ছে এই যে আমরা আজকের ক্লাসের বলতে পারো মূল আলোচনাতে এখন প্রবেশ করলাম। আজকের ক্লাসের মূল আলোচনা যেখানে এই যে আমরা ঢুকলাম এখন। এখন আপনারা একটু বলেন হ্যাঁ একটু বলেন তো ভাইয়া, যাদের বেসিকটা ক্লিয়ার ছিল না তারা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ। এরপরেও যদি একটু ঝামেলা থাকে, বুঝতে একটু সমস্যা হয়, প্রয়োজনে ভিডিওটা আবার একটু দেখবেন। ঠিক আছে, প্রয়োজনে ভিডিওটা আবার একটু দেখবেন। এরপরেও যদি তোমাদের আরো ঝামেলা মনে করো, হ্যাঁ যে আরো ঝামেলা স্যার, আরো একটু ডিপলি, আরো ভেঙে ভেঙে, আরো খুঁটে খুঁটে, আরো ক্লিয়ার করে আমার এই পার্টটা বোঝার দরকার, যদি এরকমটা তুমি মনে করে থাকো, তাহলে দেখবা আমার যে আমাদের 24 ব্যাচের যে কিছু ক্লাস নেওয়া আছে, ওই ক্লাসে আমি, তোমরা যারা 24 ব্যাচের আছো তোমাদের তো মনে থাকার কথা, আমি একদম এই যেটুকু আলোচনা করলাম না, এই আলোচনাটুকু পেলে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা ভরে ভেঙে ভেঙে ধরে ধরে আমরা, তুমি তোমরা, সে তাহারা, কোথা থেকে আসলো, আমি আই, আমরা ওই, এরকম ভেঙে ভেঙে ধরে 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 বেসিকের ক্লাস নেওয়া আছে প্রায় 2 ঘন্টার উপর একটা ক্লাস। তুমি ওই ক্লাসটা দেখলে আরো দেখবা এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। চাইলে তোমরা যদি বলো আমাদের পেজে নক করিও, আমরা তোমাদেরকে বিশেষ করে ইজি ইংলিশ পেজে নক করিও, যদি তোমাদের এই রিলেটেড, যদি 24 ব্যাচের ইংলিশ রিলেটেড কোনো ক্লাসের বেসিক ক্লাসে যদি আরো দরকার হয়, আমার ওই গ্রুপে 24 ব্যাচের গ্রুপে আছে, ইজি ইংলিশ পেজে নক করিও, তোমাদেরকে প্রয়োজন ওখানে অ্যাড করে দিবেন, দেখে নিও ক্লাসগুলো। যাদের আরো বেসিকের সমস্যা, ঠিক আছে, যাদের আরো বেসিকের সমস্যা, আমি একটু ক্লিয়ার করে বলি ভাইয়া, যাদের মনে করে এই জায়গাটাতে বেসিকে আরো অনেক সমস্যা, আরো ধরতে হবে, এম কোথায় বসে, এটা কেন বসলো এখানে, ইজ কোথায় বসে, কেন ইজ এখানে বসবে, আর কে কেন আমি প্লুরাল বললাম, ইজকে কেন আমি সিঙ্গুলার বললাম, এই যে কিছু ইয়া থাকে না তোমার, এরকম লেভেল যদি তোমার হয়ে থাকে, তাহলে আমাদের 24 ব্যাচের নেওয়া আমার কিছু বেসিক ক্লাস আছে, ওই ক্লাসগুলো দেখিও, ইজ ইংলিশ পেজে নক করে গ্রুপে অ্যাড হয়ে যেও, ব্যাস ক্লিয়ার হয়ে যাবে আরো তোমার ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? কথা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন, এই যে ভার্বের রূপ আমি লিখেছি, কয়টা লিখেছি বলো তো? 8টা ভার্বের রূপ লিখেছি ভাইয়া। কয়টা তুমি জানতে, কয়টা বলো? এখন পর্যন্ত যারা এই ক্লাসে স্টিল নাও আছো, হ্যাঁ আচ্ছা, এই পর্যন্ত এই ক্লাসে স্টিল নাও যারা আছো, তারা আমাকে একটু বলো যে এখন তোমার কাছে এখন পর্যন্ত ভার্বের ফর্ম, ভার্বের রূপ তুমি কয়টা জানো? একদম সত্য কথা বলবা, একদম সত্য কথা বলো। তুমি যেটা জানো তুমি সেটাই বলবা ভাইয়া। তুমি যেটা জানো, কারোরটা দেখে কোনো মন্তব্য করবা না, আমি এখন থেকে যেটা পড়ানো শুরু করব, একদম ডিরেক্ট কোশ্চেন ইউনিভার্সিটিতে আসবে, আমি কোশ্চেন 100% একটা কোশ্চেন তুমি পাবা এই টপিক থেকে কোনো না কোনো ভার্সিটিতে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই বলছো 8টা। ওকে, আচ্ছা, সবাই আমরা কম বেশি জানি ভার্বের ফর্ম হচ্ছে, আমরা মোটামুটি কয়টা আমরা জানি, হচ্ছে তোমরা জানো যেটা ভার্বের ফর্ম তোমরা 3টা বলে জানো, তাই না ভাইয়া? 3টা, কিন্তু সর্বসাকুল্যে আমি আমার যতটুকু গবেষণা করেছি, যতটুকু জানতে পেরেছি, আমি 8টা ফর্মই সচরাচর পাই, এজন্য আমি ওভাবে করেই বলা এবং বোঝানোর চেষ্টা করি। আসেন এই জায়গাটিতে আমি একটু জাস্ট তোমাদেরকে দেখা, এখানে এত বেশি তোমরা যেহেতু জানো পারো, আমি বিস্তারিত এখানে এত বেশি ভেঙে ধরে ধরে আর ইয়া করবো না, জাস্ট একটু খেয়াল করো তোমরা, মনোযোগ দিয়ে আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে এই জায়গাটিতে। হ্যাঁ আচ্ছা, দেখো ভার্বের যে 8টি ফর্মের কথা বলেছি, তোমার সম্ভব হলে তুমি একটু খাতায় লেখো, যদি তোমার সম্ভব হয় তুমি একটু খাতায়, হ্যাঁ আচ্ছা খাতায় লেখো একটু। এই দেখো, একটা হচ্ছে তোমার কি বেস ফর্ম, আর একটা হচ্ছে এস বাই এস ফর্ম, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, আচ্ছা পাস্ট পার্টিসিপল। এই একটা জিনিস খেয়াল করে দেখো, এই জায়গাটাই হচ্ছে তোমরা বেসিক্যালি এইটা জানতে, যে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, আমরা এই 3টা ফর্মই জানি। তোমরা কিন্তু এই 3টা ফর্ম জানো ভাইয়া, হ্যাঁ এই 3টা ফর্ম, এর বাইরে অন্য কোনো ফর্ম কিন্তু তোমরা সাধারণত জানো না। তোমরা মনে করো যে এই 3টা ফর্মই বোধহয়, হ্যাঁ 3টা ফর্মই বোধহয় আমাদের লাগে, কিন্তু না ভাইয়া,
ফর্ম কিন্তু এই তিনটা না, একটু খেয়াল করে দেখেন। এই দেখেন এর বাইরে যে বেস ফর্ম এবং এস বাই এস ফর্ম, এর বাইরে আরো কি আছে আমাদের, এই যে জিরান্ড বা এই যে ঝামেলা, জেরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল, এইটা নিয়েই হচ্ছে আজকের ক্লাসের মূল আলোচনা হচ্ছে আমাদের এটা। এবং এই জায়গা থেকে আমি বলেছি 100% ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটি একটা কোশ্চেন তুমি এখানে পাবা। এটা নিয়ে হচ্ছে আজকে একদম ভাঙবো, চড়বো, বিশ্লেষণ করব, ইউনিভার্সিটি কোশ্চেন দিব, সব ক্লিয়ার করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আসছে, ইনফিনিটিভ, এরপর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ওকে, মনোযোগ দিয়ে একটু খেয়াল করবা। এই দেখো বেস ফর্মের ক্ষেত্রে আমরা বলেছি, যেমন তুমি দেখো আমি একটু বি ভার্বের বেস হচ্ছে বি নিজেই, হ্যাভ ভার্বের বেস হচ্ছে হ্যাভ নিজেই, ডু ভার্বের বেস হচ্ছে ডু নিজেই, এটা আমরা এটা পড়েছি। এর বাইরে গিয়ে যে কোনো ভার্বেরই বেস ফর্ম হচ্ছে তার মূল যে ফর্মটা, সেই জায়গায় ডুর সাথে মিলে তুমি নিলি, তুমি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সুতরাং এটা নিয়ে আহামরি এত বেশি পেঁচাল করার কিছু নাই। তারপরে তোমার দেখো এই যে তোমার V1 ভার্বের বেস ফর্ম আর হচ্ছে ভার্সেস ভার্বের V1 এবং বেস ফর্ম, এই দুইটার মধ্যে হালকা একটু তফাৎ কিন্তু আছে, ঠিক আছে? হালকা একটু তফাৎ কিন্তু আছে, মানে বেস ফর্ম আর হচ্ছে V1। হ্যাঁ, তুমি নরমালি এত ডিপলি যাওয়ার দরকার নাই, হালকা একটু বিশ্লেষণ করলে দুইটার মধ্যে কিছুটা তফাৎ আমরা পাই এখানে। হ্যাঁ, যে বেস ফর্ম আর V1 একটু পার্থক্য আছে, কিন্তু তোমরা অধিকাংশই মনে করো বিষয়টা মনে হয় একই, কিন্তু 100% একমত আমি এখানে না। তবে এটা স্যার কেন কিভাবে, এটার উপরেও আমার শর্ট একটা ভিডিও দেখবো আমার পেজে, ইজি ইংলিশ পেজে দেওয়া আছে, চাইলে একটু দেখে নিও। ভাইয়া আমি বলতে স্যার এটাও দেখে নেওয়ার কথা বলতেছেন, এটাও দেখে নেওয়ার কথা বলতেছেন, ও ভাইয়া এটা তো একদম জিরো লেভেলের ক্লাস, একদম বেসিকের ক্লাস। এইটা যদি আমি এই ক্লাসে পড়াইতে যাই, অনেকে বলবে স্যার অ্যাডমিশন টেস্ট এইটা আমাদের শিখাইতে আসছেন, 1 2 3 4 এর পড়াটা শিখাইতে আসছেন, আজ এটা সময় নষ্ট হচ্ছে, উল্টাপাল্টা কথাগুলো বলবে, ঠিক আছে? আসলে এটা অ্যাডমিশন টেস্টের ক্লাসে এগুলো এত ভেঙে বলানোর কিচ্ছু নাই। তুমি যদি একদম লেভেল, আমি তোমাকে একটা সুযোগ করে দিচ্ছি যে আমার এখানে আছে নেওয়া, তুমি একটু দেখে নিও, তো তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি বুঝতে পেরেছেন। এখন আসেন এই জায়গাটিতে এস বাই এস ফর্ম কাকে বলে, যার সাথে এস বাই এস আছে, যত ভার্বের সাথে, তারপরে দুনিয়াতে যত ভার্বের সাথে এস বাই এস আছে তাকে বলবো আমরা এস বাই এস ফর্মওয়ালা ভার্ব। যেমন ডাস কে বলছো, ইটস কে বলছো, টেক্স কে বলছো, কামস কে বলছো, বিকামস কে বলছো, বলছো না? এরকম যত ভার্বের সাথে এস বাই এস আছে তাকে বলবো আমরা এস বাই এস ওয়ালা ফর্ম। আচ্ছা, তুমি আমাকে একটু বলো তো, এস বাই এস ওয়ালা যে ভার্ব, যে ভার্বের সাথে এস বা ইএস আছে, তাকে কি আমরা সিঙ্গুলার বলবো না প্লুরাল বলবো? এটা আমাকে বলো তো দেখি, তোমরা কি কেমন কি জানো? আচ্ছা, 13টার মধ্যে সবগুলো ইংলিশে, অধিকাংশ ইংলিশে, এটা যাবে, এটা স্বাভাবিক কথা। তবে তোমাকে লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। তোমরা কমার্সের স্টুডেন্ট, ইংলিশ না পারার পিছনে অন্যতম কারণ হচ্ছে তোমরা ইংলিশটা পড়ো না। তুমি ভাইয়া এই যে তুমি কে বলছো এই কথা, আমি নামটা বলছি তোমাকে, বিবি কি জুয়াইরিয়া। আচ্ছা, বিবি জুয়াইরিয়া, দেখ তোমাকে ভাইয়া একটা কথা, সত্য একটা কথা বলো, তুমি তোমার ইন্টারমিডিয়েট লাইফে যে 2টা বছর পড়েছো, বা এই যে অ্যাডমিশন টেস্টও প্রায় বলা চলে সব মিলিয়ে পরীক্ষা শেষ হওয়ার পরে 1-1.5 মাস তো হয়ে গিয়েছে, ইন্টার কলেজে ওঠা থেকে শুরু করে আজ পর্যন্ত তুমি তোমার অ্যাকাউন্টিং এর পিছনে কত ঘন্টা সময় অ্যাভারেজ ব্যয় করেছো, আর ইংলিশের পিছনে কত ঘন্টা সময় অ্যাভারেজ ব্যয় করেছো? সত্য কথা আমাকে বলবা এটা, হ্যাঁ, মিথ্যার আশ্রয় নিবা না এখানে। তুমি বলো, ধরো 10 দিয়ে ভাগ করো, তুমি 2টা সাবজেক্টকে যে 10 ঘন্টা দিয়ে আমি ভাগ করেছি, এই 10 ঘন্টার মধ্যে বুকে হাত দিয়ে তুমি বলো তো, অ্যাকাউন্টিং এ তুমি 10 ঘন্টার কত ঘন্টা সময় দিয়েছো, আর ইংলিশে তুমি কত ঘন্টা সময় দিয়েছো? আমার তো মনে হয় অ্যাকাউন্টিং এ দিয়েছো 7 ঘন্টা, ইংলিশে দিয়েছো 3 ঘন্টা, তাও সন্দেহ। তুমি পারবা কি অ্যাকাউন্টিং, নাকি পারবা ইংলিশ? কিন্তু সমস্যা তোমার, কারণ 2টা সাবজেক্ট কিন্তু সমান মানের সাবজেক্ট, সমান কঠিন সাবজেক্ট, কিন্তু তোমরা অ্যাকাউন্টিং এর সময়টা বেশি দাও আর ইংলিশের সময়টা কম দাও, কম না তোমরা দেওই না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমি তোমাকে একার উদ্দেশ্য করে বলছি না, দিস ইজ দ্য রিয়েলিটি। কমার্স স্টুডেন্টস মানে মেন্টালিটিটাই এমন। আমি তো দীর্ঘ 11 বছর পড়াচ্ছি, আমার কথা বুঝছো? দীর্ঘ 11 বছর পড়াচ্ছি, এবং শুধু ওকে না, ওকে টার্গেট করে তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি। ধরো তোমার সব মিলে পড়ার টাইম হচ্ছে 10 ঘন্টা, 10 ঘন্টার মধ্যে তুমি ভাইয়া অ্যাকাউন্টিং এ কয় ঘন্টা সময় দাও, আর ইংলিশে কয় ঘন্টা সময় দাও? এবং আরেকটা কথা বলে রাখি, তোমার অ্যাকাউন্টিং এর টিচার যারা থাকবে, এই যেমন আমাদের রিয়াদ ভাই যখন কথা বলতে দেবে, দেখবা কথা বলতে গিয়ে সিস্টেমটা এমন হয়ে যায় যে তোমার বলবে তুমি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টটাকে গুরুত্ব বেশি দাও, যেটা তোমার গ্রুপের সাবজেক্ট, এখানে তো তোমার 60% নাম্বার থাকবে, বা 60-70, বা গুচ্ছ তো 100-র মধ্যে 70 নাম্বারই তো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে, আর ইংলিশটা মোটামুটি একটু দাগাইলে তোমার চান্স হয়ে যাবে।
মানে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তারা সবসময় এই কথাটাই বলবে, দেখো আমি সত্য বলছি না মিথ্যা বলছি, যে তোমাদের ওখানে এই সময়টা তোমরা বেশি দাও। তা ভাইয়া তুমি সময় যেখানে বেশি দিবা পারবা সেখানে বেশি, এটা তো কমন কথা। সুতরাং তুমি ইংলিশে যদি ভালো করতে চাও, ইংলিশে ভালো পারতে চাও, তোমাকে সময় দিতে হবে। সময় দিলে অবশ্যই তুমি অ্যাকাউন্টিংটাও যেরকম পারছো ইংলিশটাও ওভাবে করেই তুমি পারবা ইনশাল্লাহ। কথা ক্লিয়ার? দেখছো ওই যে বিবি জোয়াইরা বলছে, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। হুম। এজন্য তোমাদেরকে বলবো ভাইয়া, দেখো বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে, শুধু ঢাকা ইউনিভার্সিটি বলবো না, মানে যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে তুমি ভাইয়া মানে অ্যাকাউন্টিংটাকেও যেরকম গুরুত্ব দিবা ইংলিশটাকেও এরকম গুরুত্ব দিতে হবে, তা নাহলে কিন্তু তুমি ধরা খাবা। বিশেষ করে দেখো, এবং আর একটা জিনিস, আমি আমার ঢাকা ইউনিভার্সিটি আমার এক স্যারের কাছে আমি প্রশ্ন করলাম যে স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিকের যেমন ইংলিশে প্রায় 8টা কন্ডিশন আছে পাশে, কিন্তু দেখা যাচ্ছে কমার্সের মাত্র একটা জায়গায় কন্ডিশন দিয়েছেন, কমার্সের স্টুডেন্টদের কাছে মাত্র একটা জায়গায় শুধু ওদের পাশের কন্ডিশন দিয়েছেন। জানো তো সেই জায়গাটা কি? জানো তো সেই জায়গাটা কি? ডেফিনেটলি তোমরা জানো এটা, যে ইংলিশের এমসিকিউতে তোমাদের কন্ডিশন দিয়েছে পাস পেতেই হবে। আমি প্রশ্ন করলাম স্যার মানে তোমাদের কমার্স এফবিএস এর মানে কমার্স ফ্যাকাল্টির আমার সিনিয়র একজন খুব কাছে, ওনাকে আমি প্রশ্ন করলাম যে স্যার তাহলে আপনারা কোথাও কন্ডিশন দিচ্ছেন না, শুধুমাত্র কমার্সের স্টুডেন্ট তাকে ইংলিশে কেন কন্ডিশন দিচ্ছেন? তার মুখের কথাটা শোনো, একদম হুবহু আমি তোমার সামনে রিপিট করছি। শোনো, কমার্সের স্টুডেন্ট ওরা না একটু একটু জাউরা আছে। আমি স্যার এটা কেমন কথা বল, তোর সাথে তো আমার খুব ভালো সম্পর্ক তাই বললাম। স্যার মানে শব্দ ঠিক আছে একটু খারাপ লাগছে, কিন্তু আমি স্যার ব্যাখ্যাটা বুঝলাম না। শোনো, জাউরা মানে কি বুঝাইছি, এটা খারাপ অর্থে বুঝাইনি, একটু ভালো অর্থে বুঝাইছি। সেটা হলো ওরা দিনটা ভর অ্যাকাউন্টিং পড়ে, দিনটা ভর অ্যাকাউন্টিং পড়ে। আরে ভাই তুই কমার্সের স্টুডেন্ট, অ্যাকাউন্টিং এ অবশ্যই সময় বেশি দিই, ভালো কথা, কিন্তু ইংলিশটাও তো একটু পড়তে হবে। ওরা অ্যাকাউন্টিং এর পিছনে সময় এত পরিমাণ দেয়, এত পরিমাণ দেয়, এত পরিমাণ দেয়, ইংলিশটা ইংলিশ যে ওর একটা কঠিন সাবজেক্ট হিসেবে সাবজেক্ট আছে ওইটা ভুলেই যায়। এই জন্য আমরা এখানে আটকাই দিছি। ওই বিশ্বাস করবো না, এই কন্ডিশনের আগে অধিকাংশ স্টুডেন্ট যখন এটা অ্যাভারেজ ইয়া ছিল, যে একটা ইয়া হইলেই হইতো, পাশের কোনো বাধ্যবাধকতা ছিল না, ওরা ইংলিশ সাবজেক্ট দাগাইতো না, ওরা ইংলিশ সাবজেক্টটা দাগাইতোই না, ধরতোই না এটা। তাহলে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় পড়বে, যদিও সে কমার্সের স্টুডেন্ট, সে ইংলিশ না পারলে তুমি তোমার জায়গা থেকে বলো যে সে এই ফ্যাকাল্টিতে এসে আমাদের সমস্ত মূল বইগুলোতে ইংলিশে, যে ইংলিশ মিডিয়ামে যে লেখা, ও কেমনে পড়বে এটা, কেমনে বুঝবে এটা, ও টকিংটা ইংলিশে কেমনে করবে? তখন কি ঝামেলা হয়ে যাবে না? এর জন্য আমরা ঠেলাই করে যে তোর ইংলিশই পড়তে হবে। তুই অ্যাকাউন্টিং যতই পারিস, যতই সিরিয়াস অ্যাকাউন্টিং এ, ইংলিশ না পারলে তোর চান্সই দিব না। আমি তখন ফক হয়ে গেছিলাম, কি রে স্যার, ওর কাহিনী তো কথা তো একদম মানে খারাপ বলে নাই, কথা বুঝছো? এই জন্য ভাইয়া তো আমি দেখুন, আমি সবসময় একটা কথা তোমাদেরকে বলি, কমার্সের স্টুডেন্ট ইংলিশ পারে না তার অন্যতম কারণ ওরা পড়ে না। এবার তোদের ইংলিশটা সহজ, মানে মানবিকের ইংলিশের চাইতে তোদের ইংলিশ সহজ সহজ সহজ, কিন্তু তোরা পড়িস না তাই পারিস না। কথা বুঝছো ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি অনেক অনেক কথা বলে ফেলেছি, আর কথা বলতে চান সবাই ক্লাসে প্রবেশ করি। ওকে জি,
এই দুর্বলতা জায়গায় এই যে তোমাদের আটকে দিছে এখানে, তোমাদের ভাইয়া ইংলিশটা পড়তে হবে, ইংলিশটা পড়তে হবে, কোনো মানে স্কিপ করার সুযোগ নাই, ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই, পড়তে হবে, ভালো করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি বলবো অ্যাকাউন্টিং এ যেমন তুমি এখানে 12-র মধ্যে তুমি টার্গেট করেছো কত ভাইয়া, 10, তাই না? তুমি 12-র মধ্যে এখানে 10 টার্গেট করেছো, রিটেনে 8-এর মধ্যে কত টার্গেট করেছো, মিনিমাম তুমি 6, তথা অ্যাকাউন্টিং এ টোটাল যে তোমার 20 নম্বর রয়েছে, অ্যাকাউন্টিং এ 20-এর মধ্যে তুমি কিন্তু মিনিমাম মানে 17-18 তুমি টার্গেট করেছো, তাই না? তদ্রুপ ভাবে আমার পক্ষ থেকে তোমার কাছে বিনীত অনুরোধ থাকবে, ইংলিশে ভাইয়া তুমি 8 থেকে 10 টার্গেট করো, রিটেনে তোমার এখানে আমি তো রিটেনের মধ্যে 8-এর মধ্যে আমি 8ই বলবো, তুমি 8 টার্গেট, আমাদের ক্লাস 8-এর মধ্যে 8 পাওয়া সম্ভব। ইংলিশেও তুমি এখানে ভাইয়া 16 থেকে 17 টার্গেট করো, তুমি অ্যাকাউন্টিং এ যেরকম 16 থেকে 17 টার্গেট করো, ইংলিশেও তুমি 16-17 টার্গেট করো, এটা তোমার জন্য ভালো হবে, এটা তুমি চান্স পাবা, ভালো করবা, এটা কথা বুঝছো, কথা ক্লিয়ার ভাইয়া? ওকে, আর কোনো ঝামেলা আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, তোমার কথা ক্লিয়ার আমার বুঝতে পেরেছো? সুতরাং আজকে যেহেতু একটু এক্সট্রা কথা চলেই আসলো, বলেও ফেললাম, এটা বাস্তবতা হচ্ছে কমার্সের স্টুডেন্ট, তোমাদের ইংলিশটা সহজ, কঠিন না না না, এই তোমাদের কাছে কিন্তু কঠিন লাগে, তোমাদের কাছে কঠিন লাগার অন্যতম কারণ হচ্ছে তুমি 9-10-এও পড়ো নাই, ইন্টারমিডিয়েটেও পড়ো নাই। হ্যাঁ, তবে এখন যে ফাঁকি ঝুঁকি দিছো, সব ফাঁকি ঝুঁকি বাদ দিয়ে এখন ইংলিশটার পিছনে একটু সময় দাও ভালো করে। হ্যাঁ, অ্যাকাউন্ট 10 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টিং এ তুমি 6 ঘন্টা দাও, 7 ঘন্টা দাও, ইংলিশে অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা সময় তুমি দাও, ইংলিশে সময় না দিয়ে তুমি পারতে চাও, এই ধান্দা তুমি করিও না। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। জি, ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর 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 কথা বলতে চাচ্ছি না। ওকে, বাংলা যদি না পড়লে না দাগাই তাইলে কিছু হবে না, সমস্যা নেই, ইংলিশে দাগাইতে হবে, ইংলিশে মাস্ট বি দাগাইতে হবে, বাংলা না দাগাইলেও সমস্যা নেই। তবে এই এই ধান্দার মধ্যে যেও না, তুমি প্রত্যেকটা সাবজেক্টই দাগাবা, প্রত্যেকটা সাবজেক্টই অ্যান্সার করবা মোটামুটি, এটা টার্গেট নিয়ে তুমি আগাও, উল্টাপাল্টা চিন্তা করিও না ভাইয়া। তুমি ধরো তোমার যে 5টা সাবজেক্ট, 5টা সাবজেক্টই দাগাইতে হবে, 5টা সাবজেক্টই ভালো করতে হবে, এটা মাথায় রেখেই তুমি সামনে আগাও। ওকে, কোনো সাবজেক্ট স্কিপ করার কোনো সুযোগ নেই ভাইয়া। ওকে, স্কিপ করলে ভাইয়া তো তুমি স্কিপ করতেছো, তোমার স্কিপ করা ছাড়া সে তো আগে চলে যাবে, সে চান্স পাবে, তুমি চান্স পাবা না। স্কিপ করার কোনো সুযোগ নেই, কষ্ট করতে হবে, এত ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা আসেন, এরপরে আমরা যে প্রেজেন্ট ফর্ম জানি, পাস্ট ফর্ম মানে কি V2 আমরা জানি, পাস্ট পার্টিসিপল এটা কি V3 এটাও আমরা জানি, তাই না ভাইয়া? এটাও কিন্তু আমাদের কম বেশি জানা বোঝা আছে। আচ্ছা ওকে, আচ্ছা এরপরে আসেন আমাদের যেটুকু এই লাস্টের যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু আমাদের ক্লিয়ার করতে হবে। আসেন সেই বিষয়টা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। এই দেখেন, জিরান বা ইন প্রেজেন্ট পার্টিসিপল এর স্ট্রাকচারটা কি, ভার্বের সাথে আইএনজি, আর ইনফিনিটিভ জানেন আপনারা 2 প্লাস ভার্বের কি বেস ফর্ম, আর পারফেক্ট পার্টিসিপল এটা কি আমরা জানি হ্যাভিং প্লাস V3, তাই না? এই যে তিনটা, এই লাস্টের তিনটা কিন্তু স্ট্রাকচার অনুযায়ী হয়, এটাকে আপনারা জানেন কিনা? এই তিনটা স্ট্রাকচারকে আমাদের ক্লিয়ার আছে একটু বলো তো? জিরান বা প্রেজেন্ট পার্টিসিপল এটা হচ্ছে ভার্বের সাথে কি আইএনজি, আমরা এই স্ট্রাকচারটা বুঝি কিনা আমাকে একটু বলতে হবে, বুঝি কিনা? আর ইনফিনিটিভ 2 প্লাস ভার্বের বেস ফর্ম, 2 প্লাস ভার্বের বেস ফর্ম এই স্ট্রাকচার জানি কিনা? পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3 এটা আমরা জানি কিনা? পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3 এই স্ট্রাকচার তথা এই টোটাল ভার্বের ফর্মগুলি আমাদের ক্লিয়ার আছে কিনা একটু বলো? এই যে টোটাল 8টি ভার্বের ফর্ম আমি তোমাদেরকে বললাম, এই টোটাল 8টি ভার্বের ফর্ম যে আমি বললাম, এই টোটাল 8টি ভার্বের ফর্ম সম্পর্কে তোমাদের ক্লিয়ার আইডিয়া কি আছে? আছে আছে আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, তাহলে তোমাদের আছে, মাশাআল্লাহ, তাতে কোনো কথাই নাই। আসেন এখন চলে আসেন এই যে আমরা জিরান ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল, এটাই হচ্ছে আমাদের মূল খেলা, মূল আলোচনা, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে 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 ইনশাআল্লাহ। আসেন এই জায়গাটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করব। দেখেন জিরান আমরা এটাও কি জানি, ভার্বের সাথে আইএনজি, এটা স্ট্রাকচার, তাই না? প্রেজেন্ট পার্টিসিপল এটার স্ট্রাকচারটা কি বলতো, ভার্বের সাথে আইএনজি। ওকে ফাইন, তাহলে এখন জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল বিষয়টা কি একই নাকি একটু ভিন্নতা আছে? একটু ভিন্নতা আছে, যেহেতু এটা দেখো ভার্ব থেকে আসছে, একই তো বিষয়, কিন্তু এখানে মূল তফাৎটা আমি তোমাদেরকে আগে একটু বলে দিই, এরপরে একটু একটু করে 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 ভিতরে ঢুকাবো গভীরে, আর অ্যানালাইসিস করব, কোশ্চেন দিব, গভীরে ঢুকাবো, অ্যানালাইসিস করব, কোশ্চেন দিব। ওকে আসেন, সহজ মনে রাখবা, একটু দেখো জিরান, এই দেখো জিরান জিরান, এ দেখো তো ভাইয়া, এই দেখো তো একটু 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 এর মধ্যে ইউএন আছে, তাই না? জিরান দেখো এর মধ্যে ইউএন আছে, তার মানে এটার অনেকটা মিল আছে একটু নাউনের সাথে। আমি কেমনে মিলাই বের করে নিয়ে আসলাম টেকনিকে, তুমি একটু খেয়াল করো, দেখো তুমি বুঝবা ভাইয়া, 100% বুঝবা। ক্যামেরায় কি হলো আবার?
আচ্ছা একটু ওয়েট, মেয়ে দেখতো ক্যামেরায় সমস্যা হচ্ছে কেন? আচ্ছা ঠিক হয়েছে, ঠিক, ওকে ওকে, আবার দেখা যাচ্ছে, ওকে দেখো একটু খেয়াল করে। তাহলে এখন দেখো এই যে জিরান, তুমি তুমি মিলাও কিভাবে, দেখো একটু মিলাও। জিরান কি? জিরান নাউন, মেলে না? এই দেখো নাউন, এই যে ইউএন দেখছো, এই দেখো এর ভিতরে ইউএন আসছে, এর ভিতরে ইউএন আসছে, টেকনিকটা খেয়াল করছো? এই বেটা খেয়াল করছো টেকনিকটা? দেখো ইউএন, হ্যাঁ এন ও ইউএন নাউন, GERUND, দেখো ইউএন আছে কিনা? আছে, আছে। তাহলে জিরান্ডের সাথে কার মিল আছে আমাকে একটু বলো, বলো বলো, জিরান্ডের সাথে কার মিল আছে একটু বলতে হবে। না কেটে যায় নাই, কিন্তু নেট সিগন্যাল দিচ্ছে দেখি, আবার ঠিক হয়েছে। শুনে একটু নেটের সমস্যা ছিল, এখন এখন কি তোমরা ক্লিয়ার বুঝতে পারতেছো? একটু আমাকে বলো তো, একটু আমাকে বলো তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা? একটু ঝামেলা, নেটে একটু সমস্যা করছে, বাংলাদেশি নেট তো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি জি জি। দেখো আমি কোন টেকনিকে মিলাইলাম, দেখো জিরান এর ভিতরে ইউএন তথা নাহর, এর ভিতরে কি ই আছে, আর প্রেজেন্ট পার্টিসিপল যেটা, এই বাকিটা ধরে রাখো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করবে। ঠিক আছে, কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার ভাইয়া? আচ্ছা তাহলে এখন দেখো খুব মনোযোগ দিয়ে, যে জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল দুইটারই কিন্তু স্ট্রাকচার কি একই স্ট্রাকচার, ভার্বের সাথে কি আইএনজি, তথা ভার্বের সাথে আইএনজি, এই জিনিসটা জিরান্ডও হতে পারে, পার্টিসিপলও হতে পারে। ওকে, আচ্ছা এখন কখন জিরান কখন পার্টিসিপল, তার সহজ উত্তর দিয়েছি। জিরান এর ভিতরে ইউএন আছে, তো তার নাউনের কিছু গন্ধ আছে আমাদের টেকনিকে আর কি। তো জিরান নাউনের অর্থ প্রকাশ করলে সেটা হবে জিরান, আর যদি অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করে তাহলে সেটা হবে পার্টিসিপল। ওকে, এখন স্যার এটা কিভাবে হবে, সেন্টেন্সে কিভাবে আসবে, কেমনে আমরা বুঝবো, বা আরো ডিপ কিছু আছে কিনা, জি এটাই আমি আপনাদেরকে আজকে আরো উত্তর দিয়ে 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 ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসেন এই জায়গাটিতে দেখো, আমি তোমাদের যে বিষয়টা একটু, তাহলে আমরা অন্তত যেটুকু আলোচনা করলাম এইটুকু একটু আমরা কোশ্চেন, কিছু কোশ্চেন আমরা একটু দেখি। দেখেন কি আসছে, জিরান ডাজ দ্য ওয়ার্ক, ডিইউ 14-15 সেশনে এই কোশ্চেনটি আসছিল। তোমরা একটু অ্যান্সার করো তো দেখি, তোমরা কে কে পারো আমাকে একটু অ্যান্সার দাও তো দেখি। আর জিরান ডাজ দ্য ওয়ার্ক, জিরান্ডের কাজ কি, জিরান্ডের কাজ কি? হ্যাঁ দেখো ভার্ব, যেহেতু জিরান ভার্ব থেকে আসছে, হ্যাঁ যেহেতু জিরান ভার্ব থেকে, ভার্বের কাজ তো থাকবেই, কমন কথা। কি অ্যাডভার্বের কাজ করে? না ভাইয়া। ওকে অ্যাডজেক্টিভের কাজ করে? না। ও কিসের কাজ করে তুমি একটু বলো। থ্যাংক ইউ সো মাচ, তাহলে অ্যান্সার বুঝতে পেরেছেন? হ্যাঁ অ্যান্সার বুঝতে পেরেছেন? আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তার মানে জিরান কার কাজ করে? ভার্ব এবং নাউনের কাজ করে, নাউনের কাজ করে। কথা ক্লিয়ার? দেখো এই যে ডিইউ তে খেয়াল করেন, এই দেখেন ডিইউ তে কোশ্চেন আসছিল, তোমার কাছে এখন মনে হচ্ছে স্যার এত সহজ কোশ্চেন ডিইউ তে করেছিল, এত সহজ কোশ্চেন। ভাইয়া তুমি এখন তো পারো তাই তোমার কাছে সহজ লাগছে, কিন্তু ওই বছরে এই কোশ্চেন কিন্তু হাজারো শিক্ষার্থী পারে নাই, কারণ তারা পড়তে পারছিল না। এটা বুঝতে পেরেছেন? ওকে থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, তাহলে এটা ক্লিয়ার হয়েছে। আসেন এরপর দেখি আমরা আমরা আরো কিছু কোশ্চেন দেখি। ওরে সর্বনাশ, ডান্স করতে করতে আসতেছে। আচ্ছা দেখেন কি আসছে, এই দেখেন পার্টিসিপল, ডাজ দ্য ওয়ার্ড পার্টিসিপল, এই দেখেন ডিইউ 2008-9 সেশনে এই কোশ্চেনটি আসছিল। বলেন এখন পার্টিসিপল কি কাজ করে? ভাই যেহেতু এটা ভার্ব, সুতরাং ভার্বের কাজ তো করে, এটা কমন কথা। এটা কি কনজাংশনের কাজ করে? না। এটা কি নাউনের কাজ করে? না। কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজও করে না। সুতরাং এটার অ্যান্সারও কি হবে তাহলে? ক্লিয়ার? ক্লিয়ার বুঝছেন? দেখেন ইউনিভার্সিটি, আপনার প্রশ্ন হয়তো থাকতো স্যার এই টপিক থেকে ইউনিভার্সিটিতে কিভাবে কোশ্চেন আসে, আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই দিলাম। ক্লিয়ার? ওকে থ্যাংক ইউ সো মাচ। আসেন এরপরে আমরা আসি, আমরা 3 নম্বর আরেকটি কোশ্চেন দেখার চেষ্টা করি, দেখি কি আসছে। দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং, একটু খেয়াল করে দেখবেন এই জায়গাটিতে, একটু খেয়াল করে দেখবেন। হ্যাঁ যে এখানে এই যে দ্য রিডিং অফ হিস্ট্রি, ইতিহাস পড়া, ইজ ইন্টারেস্টিং, মজাদার। তাহলে এই যে একটা শব্দ রিডিং, যে শব্দটি আসছে এইটা কি হবে? হ্যাঁ
এই দেখেন এটাও তো ভার্বের সাথে আইএনজি, তাই না ভাইয়া? এটাও তো ভার্বের সাথে আইএনজি। এখন কিন্তু আন্নের পেঁচটা লাইগা গেছে। আসেন এখানে আমি একটু ব্যাখ্যা করব। ব্যাখ্যাটা হচ্ছে কি, এই দেখো আমরা তো ভার্বের সাথে আইএনজি, এটার নাম কি বলেছি? জিরান বলেছি। কিন্তু এর সাথে এ পাশে যদি অফ থাকে, এ পাশে যদি দা থাকে, কখনো কখনো হয়তো দা নাও থাকতে পারে। তখন এই যে পুরো স্ট্রাকচার, এটাকে বলা হবে ভার্বাল নাউন। বুঝতে পেরেছেন? তার মানে শুধু ভার্বের সাথে আইএনজি নাম হচ্ছে জিরান, আর ভার্বের সাথে আইএনজি এর যদি অফ থাকে অথবা পূর্বে যদি দা থাকে, দা কখনো আসতেও পারে নাও আসতে পারে, এরকম যদি হয়ে থাকে তাকে বলবো আমরা ভার্বাল নাউন। ওকে ভাইয়া, তাকে কি বলবো বলো তো? ভার্বাল নাউন। এই দেখেন অনেকে কিন্তু জিরান দাগাচ্ছে, ওকে, অনেকে জিরান দাগাচ্ছে, এই দেখেন। হ্যাঁ, তাহলে কি দেখাবো? এটাকে বলবো আমরা ভার্বাল নাউন। নট, এখানে জিরান বলা যাবে না, প্রেজেন্ট পার্টিসিপল বলা যাবে না, সিম্পল ভার্ব বলা যাবে না। কি বলতে হবে? এই যে দ্য রিডিং অফ হিস্ট্রি। ওকে, সুতরাং এইটাকে আমরা জিরান। তবে এই জায়গাটিতে একটা বিষয় বা শুনে রাখেন, একটা বিষয়, নেটে এত, হ্যাঁ বুঝি নাই। আচ্ছা, এখন আসো, যদি এই জায়গাটিতে তোমাকে প্রশ্ন করতো ভাইয়া ইন্টারেস্টিংটা কোন কি হবে সেটা বলো, যদি ইন্টারেস্টিং প্রশ্ন করতাম তাহলে বলো তো, তাহলে অ্যান্সারটা কি হতো? ইন্টারেস্টিং একটু বলো তো। ওকে, যদি ইন্টারেস্টিংটা বলতো তাহলে আমরা বলতাম জিরান। ওকে, জি 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 জি, বুঝতে পেরেছেন। কেন, সে কেনর উত্তরটা আমি একটু পরে দিব, একটু ওয়েট। হ্যাঁ, এই কেনর উত্তরটাও দিব, যে এটাকে তাহলে আমরা কি বলবো। জি 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 জি। তাহলে সহজ ভাষায় বুঝো যে ভার্বের সাথে আইএনজি প্লাস অফ, এই দেখো ভার্বের সাথে আইএনজি এর মধ্যে অফ থাকে, তাহলে আমরা তাকে কি বলবো? ভার্বাল নাউন বলবো। ডি কখনো থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, আচ্ছা, আর জিরান শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি, সেটা হচ্ছে জিরান, যদি সেটা নাউনের অর্থ দিয়ে থাকে। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, বুঝছেন না? তাহলে আসেন এরপরে আমরা আসি। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা আসেন। এরপরে কি আসছে? আচ্ছা, এটা 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 কি আমরা এখানে, আচ্ছা ওকে, আগে আমরা এটা এটা তাহলে ক্লিয়ার হয়েছি। এখন আসেন এই জায়গাটিতে আপনাকে আর একটু বিষয় ক্লিয়ার হতে হবে। তাহলে আমরা জিরান্ডের বিষয়টা একটু ক্লিয়ার হইলাম। আসেন এখন এই যে পার্টিসিপল যাকে আমরা বলেছি, এই জায়গাটাতে আপনাকে একটু একটু ক্লিয়ার হতে হবে। এই পার্টিসিপল হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা হচ্ছে তোমার ভার্বের সাথে আইএনজি, যার সাথে ঝামেলা লাগতেছে হচ্ছে আমাদের জিরান্ডের। ওকে, এটা আপনাকে ক্লিয়ার হতে হবে। আর পাস্ট পার্টিসিপল, যাকে আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম হিসেবে যাকে চিনি। আর পারফেক্ট পার্টিসিপল, যেটা হচ্ছে তোমার হ্যাভিং প্লাস V3। এই তিনটা, এই জন্য তোমাকে আগে ক্লিয়ার হতে হবে পার্টিসিপল যে 3 প্রকার, এর মধ্যে প্যাসটা লাগে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এর সাথে হচ্ছে জিরান্ডের। ওকে, বুঝতে পেরেছেন? বুঝছেন কিনা কথাটা? আমরা কি এটা বুঝছি কিনা? ভার্বাল নাউন কি আবার? ভার্বাল নাউন যার বাংলা হচ্ছে ভাববাচক বিশেষ্য। যদিও এটা আমি নাউনের ক্লাসে বিস্তারিত আলোচনা করে প্রায় ওখানে 7টা না 8টা এক্সাম্পল রাখা, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ধর্মী কথা, সম্ভবত নেক্সট ক্লাসই, আমি তো বুধবার আবার ক্লাস নেব, ওই ক্লাসে আলোচনাতে থাকবে। তবে আজকে অল্প একটু বলি। ভার্বাল নাউন হচ্ছে তোমার ভাববাচক বিশেষ্য, যাকে আমরা বলি, তার নাউন থেকেই তৈরি হয়ে থাকে, তবে একটু স্ট্রাকচারটা একটু ভিন্ন। যেমন আমরা যদি বলি দ্য ওয়াকিং অফ মনির, দ্য রিডিং অফ নাসির, বা এরকম কোন একটা ভার্বের ভাবটা বুঝায়, সেটাকে বলি আমরা ভার্বাল নাউন। ওকে, আমরা তাহলে এটাকে ক্লিয়ার হয়েছি যে পার্টিসিপল যে 3 প্রকার, আমরা ক্লিয়ার। ওকে, আসেন এরপরে আরেকটু কথার মধ্যে আপনি আসবেন। আচ্ছা, আরেকটু কথা কি আসছে আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে জিরান। স্যার বুঝলাম যে জিরান আমরা বুঝি নাউনের অর্থ, কিন্তু আমরা তারপরেও জিরানটা দেখার সাথে বুঝবো কিভাবে, কোথায় কোথায় কেমনে কি জিরান বসবে, এই বিষয়ে আমাদেরকে আর একটু ক্লিয়ার করেন। আসেন, জিরান হচ্ছে আমাদের 5 জায়গায় বসবে।
আচ্ছা, পাঁচটা জায়গা কি আমরা একটু দেখেন। এই যে আমি আপনাদের ফাইভ, একটা বিশাল একটা হ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডের সাথে মিলায় হ্যাঁ এরকম পাঁচটা জায়গায় জিরান বসবে। ওকে ভাইয়া, পাঁচ জায়গায় স্যার প্রেজেন্ট পার্টিসিপল, এটা প্রবলেম আমার। হ্যাঁ এটাই তো প্রবলেমের জায়গাটাই তো এটা। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট পাঁচটি জায়গায় পেয়েছি। একটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, খেয়াল করবেন সেন্টেন্সের সাবজেক্ট। ওকে, আপনি পাঁচটা হাত দিয়ে খেয়াল করেন সেন্টেন্সের সাবজেক্ট, তার মানে সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় যদি আইএনজি ওয়ালা ওয়ার্ড থাকে, তথা সাবজেক্ট এর জায়গায় যদি আইএনজি ওয়ালা ওয়ার্ড থাকে, বাস তাকে বলে দেবো আমরা জিরান। কথা ক্লিয়ার ভাইয়া? তাকে বলে দেবো আমরা জিরান। কারণ অনেক সময় এমনটা আছে তোমরা অনেকটা ধরতে পারো না যে এটা কোন ইয়া থেকে আসছে, বুঝছেন? এটা কি মানে আইএনজি ওয়ালা আসলে এটা কি নাউনের অর্থ দিচ্ছে নাকি এই বই এটার মধ্যে তো উত্তর আছে সব, ওইটা তো বুঝতে গেলে ঝামেলা হবে তো। এটা প্রশ্ন, এটা উত্তর। ওকে, আচ্ছা আসেন এলে এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট এর জায়গায় তুমি যদি আইএনজি ওয়ালা ওয়ার্ড যদি পাও, ব্যাস তাকেও কি বলে দিবা? জিরান। সেন্টেন্সের যদি অবজেক্টের জায়গায় আইএনজি ওয়ালা ওয়ার্ড পাও, বলে দিবা জিরান। যেমন তুমি দেখো একটু আগে যেটা আমি তোমাদেরকে দেখিয়ে আসলাম, এই দেখো এই যে একটু আগে এই যে কোশ্চেনটা দেখো, এই জায়গাটাতে খেয়াল করো, এই যে ইন্টারেস্টিং, খেয়াল করো এই যে ইন্টারেস্ট, এটা কি তো দেখো এটা টোটাল কি সাবজেক্ট আসছে, আর এটা কি অবজেক্টের জায়গায় বসছে। অবজেক্টের জায়গায় কোনো আইএনজি ওয়ালা ওয়ার্ড দেখলেই তুমি তাকে জিরান বলে দিবা। কথা ক্লিয়ার ভাইয়া? কথা ক্লিয়ার, বুঝতে পেরেছো? এই দেখো ইন্টারেস্ট জিরানের জায়গায়, এজন্য এটাকে কি বলছি আমরা? ভার্বাল নাউন বলেছি। কথা বুঝছেন কিনা? কথা বুঝছো? ওকে ভাইয়া, ওকে। আসেন এরপরে তাহলে এটা গেল 2 নাম্বার। আচ্ছা দেখেন এরপরে 3 নাম্বার আছে প্রিপজিশনের অবজেক্ট। প্রিপজিশনের অবজেক্ট মানে ভাইয়া তুমি দেখবা প্রিপজিশন এরপরে ভার্বের সাথে আইএনজি ওয়ালা ওয়ার্ড আসছে কিনা, শেষ। তোমার প্রিপজিশনের অবজেক্ট আর সাবজেক্ট ঘোরা টিম তোমার বোঝার দরকার নাই রে ভাই, এত প্যাস তুমি নিতেও পারবা না। তুমি শুধু দেখো সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় আইএনজি ওয়ালা ওয়ার্ড, বাস বলে দেবো জিরান। ওকে, সেন্টেন্সের অবজেক্টের জায়গায় আইএনজি ওয়ালা ওয়ার্ড, বলে দেবো জিরান, শেষ। প্রিপজিশনের পরে আইএনজি ওয়ালা একটা ওয়ার্ড আসছে, বলে দিব জিরান। ওকে, 3টা শেষ, মুখস্থ করেন এই যে এইভাবে। হ্যাঁ এইভাবে 5টা খেয়াল করেন। এরপরে আসেন, হ্যাঁ আচ্ছা কমপ্লিমেন্ট হিসেবে জিরান। ভাইয়া তোমাকে আমি শিখিয়েছি আমি তোমাকে কমপ্লিমেন্ট আমি আপনাকে শিখিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট, কোনটা এক্সটেনশন, এটা শিখিয়েছি। সুতরাং কমপ্লিমেন্ট এর জায়গায় আইএনজি দেখলেই কোনো কথা না বলে দেবা জিরান। তোমাকে আরো সহজ করে দিচ্ছি। আচ্ছা এরপর আসো কম্পাউন্ড নাউন হিসেবে জিরান। এই জায়গাটা হয়তো তোমার একটু ঝামেলা লাগতে পারে, কম্পাউন্ড নাউনটা কি সেটা আমি ক্লিয়ার করব। তাহলে এখন মনোযোগ দিয়ে শোনো, জিরান কয় জায়গায় বসে বলো একটু, এরকম হাত দাও, তোমার প্র্যাকটিক্যাল তোমার হাত ইয়া করো। জিরান কি কয় জায়গায় বসে বলো কয় জায়গায়? 5 জায়গায়, এরকম হাত করো। 1 নাম্বার আসো সাবজেক্টের জায়গায় আইএনজি জিরান, অবজেক্টের জায়গায় আইএনজি জিরান, প্রিপজিশনের পরে আইএনজি জিরান, কমপ্লিমেন্টের জায়গায় আইএনজি জিরান হয়েছে। আর কম্পাউন্ড নাউনটা এখন আমি তোমাকে ক্লিয়ার করাবো, তাহলে তুমি জিরানকে দেখার সাথে টাচ করে বলে ফেলবা এটা জিরান, এটা জিরান, এটা জিরান, এটা জিরান। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আপনি আনেন, কারণ ভাইয়া আমি চেষ্টা করি আমার ক্লাসেই তোমার পড়াটা হয়ে যায়। মাথার মধ্যে সেট করো, মুখস্থ না, মাথার মধ্যে সেট করো। এই দেখো হাত দিয়েছি 5টা, খেয়াল করো। আমি দেখবো সেই অ্যানিমেশন গুলো আনি কেন, যাতে মনে থেকে সহজে। এই দেখো সাবজেক্ট, এরপর দেখো অবজেক্ট, এই দেখো কমপ্লিমেন্ট, প্রিপজিশনের অবজেক্ট, এই তো ভাইয়া। হ্যাঁ আসলে একটা এখন বুঝাবো একটু, ক্লিয়ার? ওকে, পারবা? আচ্ছা ওকে। আসেন স্যার প্রিপজিশনের অবজেক্ট হিসেবে তো নাউন ক্লোজ হয়। আরে বেটা নাউন ক্লোজ, বেটা ক্লোজ তো এত বড় একটা অংশ, আর জিরানতে একটা শব্দ। ক্লোজ তো এত, ক্লোজের সাথে তুমি জিরানটা কেন টানো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা আমরা ক্লিয়ার হয়েছি। এখন আসেন এখানে একটু এই দেখেন, এই যে আমরা এইখানে একটু ঝামেলা হচ্ছে তোমার কম্পাউন্ড নাউনটা নিয়ে, তোমাদের একটু ঝামেলা হবে, ঠিক আছে? কম্পাউন্ডের নাউনের বিষয়টা নিয়ে একটু ঝামেলা হয়তো তোমাদের হতে পারে, সেই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিব। কম্পাউন্ড নাউনটা আসলে কি, আসেন একটু আলোচনায় আমি একটু এখানে ব্যাখ্যা করে দেন হচ্ছে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই দেবো। আসেন একটু কম্পাউন্ড নাউন খেয়াল করবেন খুব মনোযোগ দিয়ে। আচ্ছা একটু আগে আসো, কম্পাউন্ড জিনিসটা আসলে কি? কম্পাউন্ড মানে কি বলতো? কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক, তাই না?
কম্পাউন্ড মানেই হচ্ছে কি যৌগিক, আর যৌগিকটা কি যার মধ্যে একের অধিক থাকে, তাই না ভাইয়া? একের কি রে, একের অধিক থাকে। তাহলে কম্পাউন্ড মানে কি যৌগিক, তাতে একের অধিক থাকে। যেমন তুমি অনেক সময় লেখো না, এই দেখো হেডমাস্টার, তুমি দেখছো দেখো এই যে হেড এরপরে কি মাস্টার, খেয়াল করো হেডমাস্টার, খেয়াল এই দেখো ভাইয়া হেড একটা শব্দ আসছে, মাস্টার একটা শব্দ আসছে, দুটা কি একত্রে একসাথে মিলে একটা অর্থ তৈরি করেছে, তাই না? আবার তুমি বলো এই দেখো ডাইনিং টেবিল, বলো না ভাইয়া ডাইনিং টেবিল, বলো না এরকমটা। এই যে ওয়ার্ড গুলা, তার মানে দুইটা নাউন পাশাপাশি মিলে যে একটা নাউন হয়ে থাকে, হ্যাঁ দুইটা নাউন পাশাপাশি মিলে যে একটা হয়ে থাকে, ওটা চালাস না ইয়া লাগে শব্দ আসে। তাই এই যে দুইটা নাউন মিলে যে একটা হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন। কথা ক্লিয়ার? আচ্ছা আসেন একটু দেখেন এই জায়গাটিতে, আমি যদি এই দেখো তুমি একটু খেয়াল করে দেখো, এই আমি যেখানে এক্সাম্পল দিয়েছি, এই দেখো ভাইয়া কি আসছে, এই যে 5টা এক্সাম্পল দিয়েছিলাম, এই দেখেন সাবজেক্টের জায়গায়, এই দেখেন সাবজেক্টের জায়গায় আইএনজি ওয়ালা ওয়ার্ড জিরান, হ্যাঁ এই দেখেন অবজেক্টের জায়গায় আইএনজি ওয়ালা ওয়ার্ড কি হয়েছে জিরান, হ্যাঁ এরপর দেখেন এই যে ফ্রন্ট অফ, এই দেখো অফ আসছে, প্রিপজিশনের পর আইএনজি ওয়ালা ওয়ার্ড কি হবে জিরান, এই দেখেন প্রফেশন, এই যে অবজেক্টের জায়গায় বসছে, এটা কি বলেছে আমরা জিরান, এই দেখেন ওয়াকিং স্টিক, খেয়াল করে দেখেন, হ্যাঁ ওয়াকিং স্টিক, এই যে কি আসছে, এই দেখেন দুইটা, এই যে ওয়াকিং স্টিক দুইটা, এই যে দুইটা নাউন বসছে, কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড, এই জন্য এটা কি হবে জিরান্ড হবে। বুঝতে পেরেছেন? এখন এইখানে হচ্ছে তোমার এই কম্পাউন্ড নাউন আসলে পারে, এখানে আবার একটু ঝামেলাও আছে। আবার ঝামেলার কথা বলেন, হ্যাঁ কারণ এখান থেকে একটা কোশ্চেন আসবে, তাই এত সহজ কোশ্চেন লিখতে আমার দিবে, তার মানে একটু প্যাচ কিন্তু তোমার আছে, হ্যাঁ আচ্ছা দেখো একটু খেয়াল, সেই প্যাচটা কি, আমরা এই কম্পাউন্ড নাউনের জায়গাটা তোমাদেরকে একটু ক্লিয়ার করবো। আচ্ছা এটা তুমি আগে উত্তর করো, এরপর আমি আসতেছি। এই দেখো রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, বলো এই রিডিংটা কি হবে? হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এই রিডিং কি সাবজেক্টের জায়গায় বসছে না, সাবজেক্টের জায়গায় বসছে, বলো তাহলে তোমরা অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার কি হবে তাহলে? এটা ভার্বাল নাউন বলবো, হ্যাঁ ভার্বাল নাউন বলবো, পার্টিসিপল বলবো, ভার্ব বলবো, না কি বলবো? ডেফিনেটলি জেরান্ড বলবো, তাই না ভাইয়া? ওকে থ্যাংক ইউ সো মাচ। স্যার কমপ্লিমেন্টেরটা কিভাবে বুঝবো? এখন তোমার কান পেছে দিব দুইটা, তাহলে বোঝার জন্য, তাহলে তুমি বুঝবা, কান পেছে দুইটা খাইলেই বুঝবা। আচ্ছা দেখো উই এনজয়েড সুইমিং ইন দ্য রিভার, এই দেখো সাবজেক্ট, এই দেখো অবজেক্ট, এরপরে এই যে সুইমিং কোন জায়গায় বসছে ভাইয়া? অবজেক্টের জায়গায় বসছে, তাই না? এই যেটা তো ভার্ব, অবজেক্টের জায়গায় বসছে, তাহলে অবজেক্টের জায়গায় আইএনজি ওয়ালা ওয়ার্ড, কোনো কথা বলার দরকার আছে? কি দিব সববার? এই যে আমাদের কি হবে জিরান্ড। ওকে আচ্ছা বুঝলে, দেখেন কত সহজ, বুঝলে দেখবেন কত সহজ। আচ্ছা ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, প্রশ্ন মনে করে আসছে, এই যে ওয়াকিং কোথায় বসছে ভাই? ওয়াকিং ইন দ্য মর্নিং কি সাবজেক্টের জায়গায় বসছে না? সাবজেক্টের জায়গায় আইএনজি ওয়ালা ওয়ার্ড, কি বলবো? অ্যান এক্সাম্পল অফ জিরান্ড, কি অ্যান এক্সাম্পল অফ দ্য ইনফিনিটিভ পার্টিসিপল ভার্বাল নাউন, না কি হবে? অবশ্যই কি জিরান্ড হবে, তাই না ভাইয়া? ওকে আসেন এরপর আরো কোশ্চেন দেখেন, ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন এগুলা সব। দে স্টপ রানিং, দেখো দে সাবজেক্ট, এটা কি ভার্ব, এই যে অবজেক্টের জায়গায় বসছে, কি বলবেন তাহলে? অবশ্যই তোমার কি জিরান্ড, তাই না? ওকে আসেন এরপরে আসেন আরো কোশ্চেন দেখেন, দেখেন কত সহজ সেটা। হি গেভ আপ, এই দেখেন হি গেভ আপ, এটা কি একটা গ্রুপ ভার্ব, এরপর কি আইএনজি ওয়ালা ওয়ার্ড বসবে, তাই না? হি গেভ আপ কি হবে জানেন? ট্রাভেলিং, এগুলা কোনো কিছু হলো না, কি হবে? ট্রাভেলিং। ওকে আসেন এরপরে দেখেন একটু খেয়াল করে আরো কোশ্চেন আসেন, দেখেন কত সহজ, কত সহজ। হিজ প্রফেশন, এই দেখো সাবজেক্ট আসছে, এই দেখো ভাইয়া অবজেক্টের জায়গায় বসছে, অবজেক্টে তাহলে কি হবে? ডেফিনেটলি এটা কি হবে? জিরান্ড। ওকে ওকে এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আসেন এরপরে চলে আসি আমরা এই যে কম্পাউন্ড নাউন চেনার কিছু শর্টকাট। এখন তাহলে আমরা জিরানটা বুঝে ফেললাম, এখন কম্পাউন্ড নাউনটা কিভাবে বুঝবো সেটা দেখেন শর্টকাটে একটা টেকনিক আমি আপনাদের সামনে তুলে ধরেছি, সেটা হচ্ছে এই যে তোমাদের কম্পাউন্ড নাউন তো দুইটা নাউন মিলে আসবে, তাই না? দুইটা নাউন মিলে আসবে। দেখো আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখি, এটাকে কোনটার জন্য দিলাম, এই দেখো এখানে একটা ইয়া দিয়েছি, এই দেখো আমি এই যে কম্পাউন্ড নাউনের একটা লিস্টও তোমাদের সামনে দিয়ে দিয়েছি। এই দেখো কম্পাউন্ড নাউনের টোটাল একটা লিস্ট, কি কি আসছে? এই যে সুইমিং পুল আসছে, হ্যাঁ তারপর তোমার দেখো একটু খেয়াল করে সুইমিং পুল, ডাইনিং কি ড্রাইভিং লাইসেন্স, এই যে তোমার ওয়াশিং মেশিন, হ্যাঁ ড্যান্সিং শোজ, তারপর হচ্ছে তোমার রানিং শোজ, কুকিং পট, দেখো ফিশিং রোড, এবার হাইকিং বোর্ডস, এই দেখো তোমার কি এই যে রাইটিং ডেস্ক, এরকম যতগুলা মানে হতে পারে কম বেশি সচরাচর পরীক্ষা আসার মতো আমি এরকম কিছু কম্পাউন্ড নাউনের একটা লিস্ট দিয়েছি। কম্পাউন্ড, এখন এই কম্পাউন্ড নাউনও কখনো দেখা যাচ্ছে জিরান্ডের অর্থ প্রকাশ করে, কখনো পার্টিসিপল এর অর্থ প্রকাশ করে। স্যার বুঝলাম না কিভাবে? আসেন একটা জিনিস তো এটা তো ক্লিয়ার, কম্পাউন্ড নাউনে দুইটা নাউন থাকে, এটা ক্লিয়ার কিনা? কম্পাউন্ড নাউনে মানে দুইটা নাউন মিলে একটা নাউনের অর্থ প্রকাশ করে, এটা ক্লিয়ার কিনা তোমরা একটু আমাকে বলো।
কম্পাউন্ড নাউনে দুইটা নাউন মিলিয়ে একটা নাউনের অর্থ প্রকাশ করে। এটা আমরা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, এটাকে আমরা ক্লিয়ার? একটু আমাকে বলো তো ভাইয়া, এটাকে আমরা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। যদি এটা বুঝে থাকো তাহলে তোমাদেরকে একটু দেখাই সাপোজ এই যে এখন আসেন শর্টকাটে। এই যে শর্টকাটে কি বলা হচ্ছে, নাউন এরপরে যদি আমরা ফর, দেখো একটু খেয়াল করে, নাউন এরপরে ফর ভার্বের সাথে আইএনজি যদি দেই তাহলে সেটা হবে জিরান, আর নাউন এরপরে ইজ ভার্বের সাথে আইএনজি সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এই যে টেকনিকটা আমি শর্টকাটে টেকনিকটা শেখাই দিলাম শর্টকাটে। স্যার বুঝি নাই কিছুই, স্যার টোটালি মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু আপনি কি অধৈর্য হয়েছেন নাকি এখনো ধৈর্য আছে আমাকে একটু বলেন তো। আমিও জানি আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, কারণ আমার স্যারও আমাকে যখন এটা বুঝিয়েছিল মাথার উপর দিয়ে যাচ্ছিল। যখন ধৈর্য না আমি বুঝবই, সরবো না, বুঝে ছাড়বো, তখন কিন্তু আমি বুঝেছিলাম। আপনি একটু ধৈর্য ধরেন, বুঝবেন আপনি। দেখেন কত সহজে বোঝাই আমি। আসেন একটু খেয়াল করে। আচ্ছা একটু আসেন, সেটা কি একটু আসেন। একটা হচ্ছে আমি হচ্ছে নাউন ফর, তাই না, লিখেছি কি আমরা নাউন প্লাস ফর, এরপরে যদি আইএনজি হয় তাহলে সেটা কি হয়ে যাবে, জিরান্ড হয়ে যাবে, তাই না। কিভাবে দেখেন, আমি যদি লিখলাম ওয়াকিং স্টিক, আচ্ছা এটা হচ্ছে ওয়াকিং গার্ল, খেয়াল করবা। আচ্ছা দেখো তো একটু এই জায়গাটিতে, আর আমরা এটা বললাম হচ্ছে নাউন প্লাস ইজ ভার্বের সাথে আইএনজি ইকুয়াল টু হচ্ছে পার্টিসিপল, তাই না। আমরা এটা পড়েছি। আচ্ছা এখানে আসো, আমি এই যে নাউনটা আসছে না, এইটা দিয়ে বাক্য লিখবো। এই দেখো স্টিক, STICK, স্টিক ফর ওয়াকিং। আচ্ছা আর হলো গার্ল, দেখো GIR গার্ল ফর ওয়াকিং। আচ্ছা এলো এক। দ্বিতীয়টা আর একটা বাক্য লিখবো, STICK স্টিক ইজ ওয়াকিং। আচ্ছা আর হচ্ছে গার্ল ইজ ওয়াকিং। আচ্ছা মনোযোগ দিয়ে খেয়াল করবো ভাইয়া, মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো এই জায়গাটিতে আমরা যখন স্টিক ফর ওয়াকিং, দেখো একটু খেয়াল করে, স্টিক ফর ওয়াকিং মানে হাঁটার জন্য লাঠি, এটা কি অর্থ হয় নাকি হয় না আমাকে একটু বলো। অর্থ আছে, তাই না। আর গার্ল ফর ওয়াকিং, এই গার্লের সাথে যখন আমি ফর দিচ্ছি, এটা কি অর্থ আছে ভাইয়া একটু আমাকে বলো, এটা কি অর্থ আছে? অর্থ কিন্তু নেই। আচ্ছা তদ্রুপ এখানে তুমি আসো, স্টিক ইজ ওয়াকিং মানে লাঠিটা হাঁটি দিচ্ছে, এটা কি অর্থ আছে? না ভাই, এটা কি অর্থ নেই। গার্ল ইজ ওয়াকিং, এটা কিন্তু বালিকাটি হাঁটিতেছে, তখন কি অর্থ আছে, তাই না, অর্থ আছে। তা এই জায়গাটিতে বোঝার বিষয়টা হচ্ছে, যখন আমরা এই যে পরবর্তী নাউনটা দিয়ে, দেখো একটু খেয়াল করে, এই যে আমাদের তো যেহেতু কম্পাউন্ড নাউনে দুইটা নাউন আসবে, আমরা এই পরের নাউনটা দিব, এরপরে ফর দিব, এরপরে তো আইএনজি ওয়ালা ওয়ার্ড এ পাশে চলে আসবে অটো। এই যে দেখো পরের নাউনটা দিচ্ছি, এরপরে ফর দিব, এইবারে এই আইএনজি ওয়ালা ওয়ার্ডটা আসবে। যদি অর্থ হয়ে যায়, ফর দিয়ে যদি অর্থ হয়ে যায় তাহলে সেটা হবে জিরান, আর যদি ফর দিয়ে অর্থ না হয় তাহলে সেটা জিরান হবে না। ওকে, আর যদি এই ওয়ার্ডটি দিলাম, এরপরে ইজ দিলাম, এরপরে আইএনজি ওয়ালা এই ওয়ার্ডটা দিলাম, যদি ইজ দিয়ে যদি অর্থ হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এখনো ক্লিয়ার না? আরো আসো। তথা এই যে কম্পাউন্ড নাউন, এর যে দুইটা ওয়ার্ড তো আসবে, তো আমি এই যে পরবর্তী যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আগে নিয়ে আসবো, এনে মাঝখানে ইজ দিয়ে দেখবো, ফর দিয়ে দেখবো। যদি ইজ দিয়ে অর্থ হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি ফর দিয়ে অর্থ হয় তাহলে সেটা হবে জিরান। আরো সহজ করে দিচ্ছি, এই দেখো ভাইয়া,
এফ এরপরে কি হয় জি, আমরা পড়েছি না এ বি সি ডি ই এফ, এরপরে লেটারটা কি, এরপরে লেটারটা হচ্ছে তোমার জি, তথা এই এফ তে ফর, জি তে জিরান, এফ এর পরেই জিরান তথা ফর দিয়ে হবে জিরান, বাকিটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আরো এক্সাম্পল তাহলে আমি এখন তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের আরো বিষয়টা ক্লিয়ার হবে। আমি যে কম্পাউন্ড নাউনের এক্সাম্পল গুলা তোমাদেরকে আরো দেখাই, তাহলে তোমাদেরকে আরো বিষয়টা ক্লিয়ার হবে। আসো, মনোযোগ দিয়ে বুঝতে হবে ভাইয়া, বুঝবেন আপনি, অবশ্যই বুঝবেন, কেন বুঝবেন না আপনি, ডেফিনেটলি আপনি বুঝবেন। আসেন, এই দেখেন ভাইয়া সুইমিং পুল, খেয়াল করো, এই দেখো তোমার সুইমিং পুল আসছে ভাইয়া, তুমি যদি এই যে পুলটাকে নাও, এই যে পুলটাকে নাও, পুল ইজ সুইমিং, দেখো এটা, আর পুল ফর সুইমিং অর্থ কোনটা হয়, পুল ইজ সুইমিং মানে পুল সাঁতার কাটিতেছে, এটা কি হয় ভাইয়া, এটা অর্থ হয় না, এটা কি পুল ফর সুইমিং, যে পুলটা তো সাঁতার কাটার জন্য, ফর দিয়ে অর্থ হচ্ছে, ফর দিয়ে যেটা অর্থ হবে এর নাম কি বলবো আমরা, জিরান। বুঝতে পেরেছেন? আসেন, ড্রাইভিং লাইসেন্স, আসেন একটু খেয়াল করে, লাইসেন্স ইজ ড্রাইভিং নাকি লাইসেন্স ফর ড্রাইভিং, খেয়াল অর্থ মিলান, লাইসেন্স ইজ ড্রাইভিং, লাইসেন্স ফর ড্রাইভিং, দেখেন লাইসেন্স কি ফর, ফর দিয়ে হয়, তাহলে ফর দিয়ে যেটা হবে সেটা কি হবে ভাইয়া, জিরান হবে। বুঝতে পেরেছেন? ওয়াশিং মেশিন, মেশিন ইজ ওয়াশিং নাকি মেশিন ফর ওয়াশিং, দেখেন ইজ দিয়ে অর্থ হয় নাকি আপনি ফর দিয়ে অর্থ হয়, মিলান একটু প্রত্যেকটা। এই যে এখানে যতগুলো কম্পাউন্ড নাউন দিয়েছি, আপনি একটু পরবর্তী নাউনটা আগে আনেন, আইএনজি ওয়ালা ওয়ার্ডটা পরে নিয়ে যান, নিয়ে মাঝখানে ইজ দেন ফর দেন, ইজ দেন ফর দেন, ইজ দেন ফর দেন, যদি ফর তাহলে জিরান, এফ এর পরে জি তো ফর হচ্ছে জিরান, ইজ দিলে প্রেজেন্ট পার্টিসিপল। বলেন ক্লিয়ার কিনা? এখন এখন ক্লিয়ার হয়েছে? এখন একটু আমাকে বলেন ক্লিয়ার? এখন এখন কি কম্পাউন্ড নাউনের ঝামেলাটা কি ক্লিয়ার হয়েছে? একটু আমাকে বলতে হবে। এই দেখেন প্রায় 10 থেকে 12 জন, প্রায় 20 জনের মতো স্টুডেন্ট, তারা কিন্তু চলে গিয়েছে, তারা চলে গিয়েছে, এবং নিশ্চিত থাকো এরা পারবে না কোনোদিনও, এরা যখন একটু কঠিনটা দেখবে মুই হাইতেন হবে না, আমার বলছি না হবে না, তোর দ্বারা হবে না, সর সর, আসলে জীবনেও ওদের দ্বারা হবে না, ওদের দ্বারা জীবনেও হবে না। বেটা তুই যদি তোর নিজেকে বিশ্বাস করাইতে না পারিস, তুই যদি তোর নিজেকে বিশ্বাস করাইতে না পারিস যে আমার দ্বারা হবে না, হবে না আসলেই, আজ বলতে আমি পারবো, 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 পারতে হবে আমাকে, পারবো না মানে এই সত্য কথা বল, হ্যাঁ সত্য কথা বল। এই যে যারা শুরুর দিকে টোটাল মাথার উপর দিয়ে গেছে না, কম্পাউন্ড নাউনের বিষয়টা টোটাল কিন্তু মাথার উপর দিয়ে গিয়েছে, এখন কিন্তু জি স্যার ক্লিয়ার। সত্য বললাম না মিথ্যা বললাম বল? বুঝতে পেরেছেন? এটাই। এবং দেখো আমি শর্টকাটের লাস্টে আরো শর্টকাট কি করে দিলাম, এফ জি, তাই না, এ বি সি ডি ই এফ জি, এফ এর পরে জি তাই এফ এর পরে জিরান, হ্যাঁ এফ এর পরে জি তাই ফর এর পরে জিরান, বাকিটাই প্রেজেন্ট পার্টিসিপল। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছে। আসেন তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছে, তো জিরান্ডের যে 5টা জায়গায় বসার কথা যে আমরা সেটা ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা, এর বাইরে আর একটা কথা জিরান্ডের ক্ষেত্রে মনে রাখতে হয়, জিরান্ড একটু স্থির অবস্থাকে বুঝিয়ে থাকে, আর পার্টিসিপল সবসময় একটু চলমান অবস্থাকে বুঝিয়ে থাকে। চলমান মানে কি, কন্টিনিউয়াস, ঠিক আছে, কন্টিনিউ ওইওয়েস, যে তোমার পার্টিসিপলটা হচ্ছে একটা চলমান অবস্থাকে ইঙ্গিত করে, আর এটা হচ্ছে স্থির, স্থির স্টে, হ্যাঁ স্থির অবস্থাকে ই করে। এই জন্য এই পার্টিসিপল তথা ধরো এই যে কন্টিনিউয়াস টেন্স আছে না আমাদের, কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ কন্টিনিউয়াস টেন্সে এই যে আইএনজি ওয়ালা ওয়ার্ড, এটাকে কি বলে জানো, এটাকে বলে পার্টিসিপল। তুমি একটু নোট করে লিখে রাখতে পারো। এজন্য কেউ কেউ এরকমটাও কথা বলে যে কন্টিনিউয়াস টেন্সের এই যে আইএনজি ওয়ালা যে ওয়ার্ডগুলি আছে এটা হচ্ছে আমাদের পার্টিসিপল। কথা ক্লিয়ার আছেন? আসেন তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। আমরা এখন আসি তাহলে জিরান্ডের বিষয়ে আমি যদি তোমাদেরকে একটু যদি বলি, দেখো মনোযোগ দিয়ে একটু খেয়াল করে দেখো, জিরান্ড হচ্ছে কি আইএনজি ওয়ালা ওয়ার্ডটাই কিন্তু জিরান্ড, কিন্তু ঝামেলা কিন্তু প্রথম কি বলছে, জিরান্ড নাউনের অর্থ দেবে, নাউনের অর্থ দিলেই একটা আইএনজি ওয়ালা ওয়ার্ড নাউনের অর্থ দেবে, বলে দেবো জিরান্ড, শেষ। কিন্তু না ভাইয়া, দেখছো একটু যখন ভিতরে ঢুকছি, হ্যাঁ
একটু যখন ভিতরে ঢুকছি তখন কিন্তু একটু, হ্যাঁ জিরান কয় জায়গায় বসছে, 5 জায়গায়, 5টা হাত দিয়ে বুঝিস যে সাবজেক্টের জায়গায় আইএনজি জিরান বলে দিব, অবজেক্টের জায়গায় আইএনজি জিরান বলে দিব, কমপ্লিমেন্টের জায়গায় আইএনজি জিরান বলে দিব, প্রিপোজিশনের পরে আইএনজি জিরান বলে দিব, কম্পাউন্ড নাউন জিরান বলে দিব। তবে কম্পাউন্ড নাউন একটা ঝামেলা, এফ ফর জিরান, ইজ ফর প্রেজেন্ট পার্টিসিপল, এটা নিয়ে একটা পার্থক্য বিশদ আকারে কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আসেন, কি লিখেছো? অনেকটাই বুঝতে পারছি স্যার, কিন্তু পরের নামটা আগে কেমনে আনবো এটা আচ্ছা দেখো, একটা ডাইনিং টেবিল, ডাইনিং টেবিল, টেবিলটাকে আগে আনো, টেবিল ইজ ডাইনিং নাকি টেবিল ফর ডাইনিং, এটা মিলাই নাও না, এটা আগে আনতে হবে, এই সূত্র মিলানোর জন্য তোমাকে আনতে হবে। কেমন আনবো? দড়ি এনে জামাই বাবুর মতো এনে বসাই দেবা, তো সমস্যা কি? ওকে, এরপর আসেন, তাহলে আমরা জিরান্ডেরটা ক্লিয়ার। এখন আসেন একটু আমাদের এই যে পার্টিসিপল সাহেবরে নিয়ে দেখেন, এই যে প্রেজেন্ট পার্টিসিপল সাধারণত 3টি জায়গায় বসে। সে 3টি জায়গা কি? এই দেখেন 3টা 3 ফিঙ্গার দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। নাউনের পূর্বে প্রি মডিফায়ার, আপনারা নাম শুনেছেন, প্রি মডিফায়ার নাম শুনেছেন না? প্রি মডিফায়ার। অবজেক্টের পর পোস্ট মডিফায়ার, আপনি শুধু মনে রাখেন প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার, ঠিক আছে? আর ইনট্রানজিটিভ ভার্বের পর যদি আইএনজি থাকে, বাস 3টা জায়গা শেষ। প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার আর ইনট্রানজিটিভ ভার্বের পরে, বাস তাইলে আমাদের হয়ে যাবে পার্টিসিপল। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি যে তোমার প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার আর ইনট্রানজিটিভ ভার্ব। এখন কিন্তু ভাইয়া তুমি কিন্তু প্রশ্ন শুরু করে দিয়েছো অলরেডি, হোয়াট ইজ ইনট্রানজিটিভ ভার্ব? যদি না বুঝা থাকো তাহলে আপাতত আজকের মতো স্কিপ করতে হবে। হ্যাঁ, সামনে আপনি পাবেন ভার্বের ক্লাসে, একটু ওয়েট করতে হবে, কারণ ভার্বকে আমরা যে বিশাল এক শখ, যে ভার্বকে প্রথমত 2 ভাগে ভাগ করা হয়, ফাইনাইট, নন ফাইনাইট। নন ফাইনাইট আবার 3 প্রকার, জিরান ইনফিনিটিভ পার্টিসিপল, পার্টিসিপল আবার 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এই পাশে আবার রেখে গেলাম ফাইনাইট। ফাইনাইট হচ্ছে তোমার প্রথমত 2 প্রকার, একটা প্রিন্সিপাল, একটা অক্সিলারি। অক্সিলারি হচ্ছে আবার 3 প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি, সেমি মডেল অক্সিলারি। এর প্রিন্সিপাল হচ্ছে আবার 2 প্রকার, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। এই যে জায়গায় আমরা আসলাম, এই যে ভার্বের বিশাল এক শখের কথা কেবল বললাম, এগুলা এক্সাম্পল সহ আপনাকে সামনে বুঝিয়ে দেওয়া হবে। কথা ক্লিয়ার ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। কি বলতে শোন, আচ্ছা দেখো, তাইলে নাউনের পূর্বে প্রি মডিফায়ার হিসেবে, পোস্ট মডিফায়ার হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের পরে আইএনজি। তার মানে আমরা যদি ইনট্রানজিটিভ ভার্বটা বুঝে ফেলি, আমরা যদি ইনট্রানজিটিভ ভার্বটা যদি বুঝে ফেলি, এরপরে আইএনজি ওয়ালা ওয়ার্ড দেখলে তাকে আমরা টাচ করে বলে দিব এটা হচ্ছে তোমার পার্টিসিপল। এই দেখেন, একটু খেয়াল করে এক্সাম্পলটা আমরা একটু বোঝার চেষ্টা করে দেখি আমরা পারি কিনা। কি আসছে? এই যে আই স আ ওয়াকিং ম্যান। এই দেখো ভাইয়া, এই যে ওয়াকিং যেটা আসছে, এই দেখো ওয়াকিং যেটা আসছে, খেয়াল করো, এই দেখো ওয়াকিং যেটা আসছে, একটু খেয়াল করো, ওয়াকিং, এরপর কি ম্যান আসছে। ও ভাইয়া তোমাকে না আরো সহজে আমি বুঝাই দিই, এখানে আরো সহজে তুমি পারবা। এই দেখ ম্যান, ম্যান, এই দেখ এটা কি ওয়াকিং ম্যান, এটা কি এক প্রকার কম্পাউন্ড নাউন হয়ে যায় না? এটা কি এক প্রকার কম্পাউন্ড নাউন হয়ে যায় না? দেখো তো এই জায়গাটিতে আমরা একটু যদি লিখি ম্যান ইজ ওয়াকিং, দেখো তো অর্থ হয় কিনা। এই দেখো ইজ দিয়ে কি অর্থ মিলেছে? তা তুমি যখন এরকম প্যাচ লাগানো ওয়ার্ড দেখবা, তুমি আমার এই সূত্র ব্যবহার করবা। আমি যে টেকনিক শেখাই দিলাম, হ্যাঁ, তুমি এটা কোথাও পাবা না, এই টেকনিক কোথাও পাবা না, ঠিক আছে? এটা আমি স্যারের শেখানো টেকনিক। তুমি যখন দেখবা যে ম্যান ইজ ওয়াকিং, আরে ইজ দিয়ে তো অর্থ হচ্ছে, তাই ইজ দিয়ে অর্থ হইলে তো পার্টিসিপল। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, আচ্ছা আচ্ছা। এরপর দেখো আই স দ্য ম্যান, এই যে ওয়াকিং, এরপর তো ইয়া তো পরবর্তী একই কথা, এই যে ম্যান ইজ ওয়াকিং। হ্যাঁ, তুমি তো আইএনজি ওয়ালা ওয়ার্ডটা তো পরে দেবা, ম্যান ইজ ওয়াকিং, ইজ দিয়ে তো অর্থ হচ্ছে, সুতরাং এটাও কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এটাকে সে কেম হেয়ার। এই দেখো এখানে এই যে কেম, কেমটা কি তোমার ইনট্রানজিটিভ ভার্ব, কেমটা ইনট্রানজিটিভ ভার্ব। স্যার ইনট্রানজিটিভটা কি? কারণ ইনট্রানজিটিভ যার হচ্ছে অবজেক্ট নাই, যার অবজেক্ট নাই। এই দেখো ইন শি কেম, কেমের কি অবজেক্ট আছে এখানে? নাই, অবজেক্টটা আসে না, এটা ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের পরে আইএনজি ওয়ালা ওয়ার্ড আসলেই তাকে বলে দিব প্রেজেন্ট পার্টিসিপল। বুঝো নাই কথা? ক্লিয়ার করে শোনো যে পার্টিসিপল 3টা জায়গায় বসে, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। তবে এই 2টা বোঝার আমি আরো শর্টকাট টেকনিক, যা আমি কম্পাউন্ড নাউন দিয়ে তোমাকে শেখাই আসছি।
খালি দেখবা ইজ দিয়ে অর্থ হয় কিনা, ইজ দিয়ে অর্থ হইলেই আমার পার্টিসিপল শেষ। আর ইনট্রানজিটিভ ভার্বটা তো চিনে ফেলবা। ইনট্রানজিটিভ ভার্ব মানে কি, যারা অবজেক্ট নাই, অবজেক্ট নাই, এই অবজেক্ট সারা ভার্বের পরে যে আইএনজি ওয়ালা ওয়ার্ড থাকে, ব্যাস তাকে বলে দিব আমরা পার্টিসিপল। এটা একটা কথা। আর একটা কথা তুমি লিখে রাখতে পারো, নাচতে নাচতে, গাইতে গাইতে, শুইতে শুইতে, দেখতে দেখতে, শুনতে শুনতে, এরকম যদি অর্থ দিয়ে থাকে তাহলে সেটা 100% পার্টিসিপল হবে। একটু লিখে রাখো, একটু লিখে রাখো, হ্যাঁ একটু লিখে রাখো তো ভাইয়া, একটু লিখে রাখো, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবা। আমি তোমাকে কিছু এক্সাম্পল দেখাচ্ছি, একটু দেখো। এই দেখো ভাইয়া, এই দেখো একটা কোশ্চেন, তুমি একটু দেখো কি আসছে। শি ওয়েন্ট অ্যাওয়ে। এই দেখো শি ওয়েন্ট, তুমি ধরো যে তুমি ইয়া বুঝো না, স্যার আমি ইনট্রানজিটিভ ভার্বটা স্যার বুঝি না। স্যার আপনি যতই বুঝান না কেন আমি ইনট্রানজিটিভ ভার্বটা স্যার বুঝবান না স্যার। যদি এমনটাই তোমার হয়ে থাকে, শি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল। চলে গেল কিভাবে চলে গেল? এই দেখো ড্যান্সিং, নাচতে নাচতে, সে খাইতে খাইতে, সে শুনতে শুনতে, সে দেখতে দেখতে চলে গেল। এরকম নাচতে নাচতে, খাইতে খাইতে, শুইতে শুইতে, দেখতে দেখতে, এরকম যদি হয় চোখ কান বন্ধ করে তাকে পার্টিসিপল বলে দিবা। স্যার এখন বলো এটাকে আমরা কি বলবো? অ্যান অ্যাডজেক্টিভ, আজিরান, অ্যান ইনফিনিটিভ আর প্রেজেন্ট পার্টিসিপল, কোনটা দিবা বলো? এখন এখন হ্যাঁ ড্যান্সিং, ড্যান্সিং কি দিব বলো? প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এই দেখেন প্রেজেন্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপল, এই দেখো এই জায়গাটিতে আরেকটু প্যাচ দিয়েছি ভাইয়া। কে ইউ 14-15 সালে কোশ্চেনটি আসছিল, তুমি কিন্তু টাচ করে এটাকে অ্যাডজেক্টিভ দাগাই দিবা, তুমি কিন্তু অ্যাডজেক্টিভ দাগাই দিবা, এর মধ্যে সন্দেহ নেই। কিন্তু ভাইয়া এই ওয়ার্ডটা মূলত প্রথমত কি প্রেজেন্ট পার্টিসিপল হয়ে এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। কথা বুঝো, মানে এই ড্যান্সিং শব্দটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করেছে। তার মানে হলো যতক্ষণ পর্যন্ত এই অপশনে প্রেজেন্ট পার্টিসিপল থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি অ্যাডজেক্টিভ দাগাতে পারবা না। যদি এই অপশনে এটা না থাকতো, যদি এটা না থাকতো তাহলে অবশ্যই আমি এই অপশনটা দাগাইতাম যে প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু নাই আর প্রেজেন্ট পার্টিসিপল এর মধ্যে তো অ্যাডজেক্টিভের অর্থ থাকে, সুতরাং এটা আমি অ্যান্সার নিব। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা আমার এই প্যাচটা ধরতে পেরেছেন। আমি প্যাচের জন্য কোশ্চেনটা এনেছি। আচ্ছা, এরপর দেখেন আরেকটা কি আসছে, দ্য রেইন কেম কি পোরিং ডাউন। এই যে পোরিং, দেখুন তাহলে এখানে এই যে কেম, এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এটা পোরিং আসছে, তাহলে দেখেন দেখেন কি দিবেন, তাহলে এটা এই দেখেন প্রেজেন্ট পার্টিসিপল নাকি ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি আপনারা এটাও ধরতে পেরেছেন। আচ্ছা, এরপরে আসেন, তাহলে আমরা এটা ক্লিয়ার। এখন আসেন, এখন এই যে দেখেন যে কথাটা আমি আপনাদেরকে বলেছিলাম, তাহলে আমি এখানে লিখেও দিয়েছি, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। যে এই দেখেন আমি একদম ভেঙে ভেঙে বলে দিব, ভার্বের সাথে আইএনজি ওয়ালা ওয়ার্ডের অর্থ যদি দ্বিরুক্তমূলক তথা এই দেখেন বলতে বলতে, চলতে চলতে, হাঁটতে হাঁটতে, নাচতে নাচতে হয়, তাহলে উক্ত আইএনজি ওয়ালা ওয়ার্ড হবে এই দেখেন প্রেজেন্ট পার্টিসিপল। দেখছেন প্রেজেন্ট পার্টিসিপল, কারণ প্রেজেন্ট পার্টিসিপল সর্বদাই এই যে বলছিলাম না একটু আগে, চলমান অবস্থাকে ইঙ্গিত করে, তথা কন্টিনিউয়াস। আর এজন্য সকল কন্টিনিউয়াস টেন্সের সাথে ভার্বের আইএনজি ওয়ালা ওয়ার্ডটি প্রেজেন্ট পার্টিসিপল তথা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, তথা অ্যাডজেক্টিভ হবে। বুঝতে পেরেছেন? আর প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল, আমরা তিনটা পড়ছি না, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এরপর বাড়তি অংশ যদি থাকে, বাড়তি অংশ থাকে সেটাকে আমরা কি বলবো? পার্টিসিপল ফ্রেজ বলবো। ওকে, হয়ে গেল, শেষ এটা। আচ্ছা, এখন আসেন আমি আরেকটু কথা আপনাদেরকে এখানে একটু শেখাবো। আর একটা কথা আমি একটু মনোযোগ দিয়ে আমার কথা একটু শুনবেন, তাহলে আজকের মতো পড়ানো শেষ। লাস্টে আমি কিছু কোশ্চেন অ্যানালাইসিস করব, তাহলে আপনারা একদম A to Z ক্লিয়ার হয়ে যাবেন। একটু আমার সাথে আসবেন, একটু কথা মনোযোগ দিয়ে শুনবেন। এখন এটা হচ্ছে এই জায়গাটিতে একটু ঝামেলা যেটা লাগে আপনাদের, এবং এখান থেকে বিশ্ববিদ্যালয়ে অনেকবার প্রশ্ন আসছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেকবার প্রশ্ন আসছে এবং আসবে সামনে। একটু আমাকে বলতে দাও, সেটা হচ্ছে দেখো এডুকেটেড ম্যান আমরা বলি নাকি হচ্ছে এডুকেটিং ম্যান আমরা বলি, এটা আমাকে একটু বলবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে আমরা BORED বোর্ড সিচুয়েশন, SETUAT, হ্যাঁ বোর্ড সিচুয়েশন, নাকি আমরা বোরিং সিচুয়েশন বলি? তোমরা একটু আমাকে উত্তর দাও। SITURTION, হ্যাঁ একটু আমাকে উত্তর দাও। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে ইউনিভার্সিটি কোশ্চেন করবে, এখান থেকে ইউনিভার্সিটি কোশ্চেন করবে। অলরেডি কোশ্চেন আসছে। একটু আমাকে বলতে হবে, তোমরা একটু বলো ভাইয়া, তোমরা একটু বলো
যে এই দেখো এডুকেটেড ম্যান নাকি এডুকেটিং ম্যান, ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ। তার মানে এডুকেটেড ম্যান, তাই না? এডুকেটিং ম্যান আমরা কখনোই বলি না। বোর্ড সিচুয়েশন নাকি বোরিং সিচুয়েশন, ডেফিনেটলি আমরা বোর্ড বলি না, আমরা বোরিং বলি, তাই না? বোরিং সিচুয়েশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা দুইটা বিষয় পেয়েছি। এখন খুব মনোযোগ দিয়ে শোনো, দেখো এই যে একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, এটাও কিন্তু দেখো অ্যাডজেক্টিভ, তাই না? এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ এটা? প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে এটা অ্যাডজেক্টিভ হয়েছে, তাই না? আচ্ছা, আর এডুকেটেড, খেয়াল করো এডুকেটেড এটা কি ভার্বের V3 তথা পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল হয়ে এটা কিন্তু অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করেছে, তাই না? সো মনোযোগ দিয়ে কথাটা শুনো, সেটা হচ্ছে এই যে প্রেজেন্ট পার্টিসিপল এটাও তো অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করে, আবার পাস্ট পার্টিসিপল V3 যাকে আমরা বলি এটাও তো অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করে। তাহলে কোনটা কখন কোথায় বসবে? সেই ক্ষেত্রে উত্তরটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল বসে, ব্যক্তির ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল বসে। ওকে, আচ্ছা, আর বিষয় বা বস্তুর ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল এই অ্যাডজেক্টিভটা বসে। আরো ক্লিয়ার করে শোনো, তথা ব্যক্তি কেন্দ্রিক যদি কোনো অ্যাডজেক্টিভের দরকার হয় তাহলে আমরা পাস্ট পার্টিসিপল তথা V3 এইটা ব্যবহার করব ওখানে। আর বিষয় বা বস্তু কেন্দ্রিক যদি কোনো অ্যাডজেক্টিভ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে ING তথা প্রেজেন্ট পার্টিসিপল ওয়ালা এই অ্যাডজেক্টিভটা ব্যবহার করব। কথা বুঝতে পেরেছো? এই কথাটাকেই আমি দেখো একটু খেয়াল করো, এই দেখো এখানে লিখে, এই যে বিশেষ আকর্ষণ দিয়ে কথাটা লিখেছি। বিশেষ আকর্ষণ, ব্যক্তির গুণাবলী প্রকাশ করা হয় পাস্ট পার্টিসিপল এর দ্বারা, বিষয়বস্তুর গুণাবলী প্রকাশ করা হয় প্রেজেন্ট পার্টিসিপল এর দ্বারা। এই দেখো হি ইজ বোর্ড, দেখছো হি ইজ বোর্ড, দেখছো ব্যক্তির গুণাবলী। আর দ্য সিচুয়েশন ইজ বোরিং, খেয়াল করছো? এই দেখেন পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা কি ক্লিয়ার হয়েছি? কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকবার এখান থেকে কোশ্চেন আসছে, অনেকবার এখান থেকে কোশ্চেন কিন্তু আসছে, সুতরাং তোমাকে পারতেই হবে। এই দেখো এই সরাসরি ইউনিভার্সিটি কোশ্চেন দেখো, এই তো DU 18-19 সেশনে এই কোশ্চেনটি আসছিল, DU 18-19 সেশনে এই কোশ্চেনটি আসছিল। একটু দেখো, ইট ওয়াজ আ ভেরি, দেখো একটু খেয়াল করে, ইট ওয়াজ আ ভেরি ড্যাশ সিচুয়েশন। বলো অ্যান্সার করো তোমরা। embracing situation, embrace situation, embrace situation নাকি embracement situation? দেখো তোমার এখানে এই দুটো তো আমি ইজিলি কাটতে পারছি। এখানে যেহেতু সিচুয়েশন, এটা হচ্ছে তোমার নাউন, লাগবে কি একটা অ্যাডজেক্টিভ, সেই ক্ষেত্রে আমরা এইটা এবং এইটা ইজিলি কাটতে পারছি। এখন কি আমি এই ING ওয়ালা এটা দিব, হ্যাঁ, নাকি এটা V3 ওয়ালাটা দিব, তথা প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল, কোনটা দিব? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দেখছেন? ওকে মাশাআল্লাহ, এমব্রেজিং দিব, তাই না? ইট ওয়াজ আ ভেরি এমব্রেজিং সিচুয়েশন। দেখো তুমি কি ধরতে পেরেছো? স্যার কোশ্চেন অনেক সহজ তো স্যার, সিচুয়েশন এটা বস্তুকে ইঙ্গিত করছে, এখানে প্রেজেন্ট পার্টিসিপল ওয়ালা অ্যাডজেক্টিভটা বসাই দিব, শেষ। কত সহজে বুঝতে পেরেছো? দেখো এবার আচ্ছা, আবার দেখো আরেকটা কোশ্চেন, এই দেখো, এই দেখো এখানে এই কোশ্চেনটা অ্যান্সার করো। এই কোশ্চেনটা অ্যান্সার সেম, দেখো শি সিমড, সে মনে করলো ড্যাশ অ্যান্ড ইল এট ইজি। দেখো একটু খেয়াল করে, অ্যান্ড বেন্ট হার হেড, এখানে খেয়াল করে শি সিম, সে মনে করলো, কি মনে করলো? দেখো এখানে বসাতে হলে এখানে দেখো যেহেতু ওই যে আমাদের অ্যাডজেক্টিভ বসাইতে হবে, তাহলে এটা তো নিতে পারছি না, এটাও নিতে পারছি না, তাহলে এখন ইমপ্রেসিং দিবা নাকি ইমপ্রেসড দিবা? তো সেম কোশ্চেন দেখো জগন্নাথ ইউনিভার্সিটি 13-14 সেশনে করছে। দেখো জগন্নাথ ইউনিভার্সিটি 13-14 সেশন করে, তুমি এখন দেখো কোনটা দিবা। দেখো ওখানেও দেখছো ING ওয়ালা, এখানে V3 ওয়ালা। সো তোমাকে এটা মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে ভাইয়া, আশা করছি তুমি এটা ধরতে পেরেছো এখন তাহলে। ওকে, আচ্ছা আসো এরপর আমরা আরো কিছু কোশ্চেন দেখবো, আরো কিছু কোশ্চেন। এই দেখো তুমি অ্যান্সার করো একটু, দেখি পারো কিনা। উই ফাউন্ড আ চাইল্ড, এই দেখো উই ফাউন্ড আ চাইল্ড, আমরা একটা শিশু দেখলাম, কি দেন ক্রাইং ফর ইটস মাদার, এর মায়ের জন্য। দা আন্ডারলাইন ওয়ার্ড কি হবে তাহলে? দেখো ক্রাইং, কান্নারত অবস্থা, অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ, তাহলে জিরান দিব, ইনফিনিটিভ না কি দিব আমরা? কি ডেফিনেটলি পার্টিসিপল। ওকে, বুঝতে পেরেছেন? আসেন এরপরে আসেন, এরপর আরো কিছু কোশ্চেন আসি, দেখি আমরা আরো কিছু কোশ্চেন তোমাদেরকে দেখাই। আর ড্রয়িং ম্যান ক্যাচ এট আ স্ট্রে, দেখো ড্রয়িং ম্যান, দেখো একটু খেয়াল করে, তুমি এই যে এই দেখো যখনই এরকমটা তুমি দেখবা, আমি কিন্তু সহজ একটা সূত্র তোমাকে শিখাই দিয়েছি, ভাইয়া ম্যানটা নিয়ে আসো না। এই দেখো ম্যান, তুমি বুঝতে পারতেছো না এটাকে আমি জিরান বলবো নাকি পার্টিসিপল বলবো, বুঝতে পারছি না, যখনই প্যাচ লেগে গেছে তুমি আনো না, ম্যান ইজ ড্রয়িং। ভাই দেখো তো অর্থটা হয় কিনা বলো, ম্যান ইজ ড্রয়িং অর্থটা হয়, মানে ইজ দিয়ে কি অর্থ হচ্ছে?
আমি কিন্তু টেকনিক, এমন একটা টেকনিক তোমাকে দেখাই দিয়েছি ভাইয়া, যে টেকনিক দিয়ে সব সমাধান শেষ, সব সমাধান করতে পারবে, সব, কোনো কোনো কিছু বাকি থাকবে না, সব 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 ক্লিয়ার করতে পারবা। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার ভাইয়া? এখন দেখেন, এই যে আই ম্যান ইজ ড্রয়িং, মানুষ আঁকা কি করছে, ইয়া করছে না, তাহলে ইজ দিয়ে অর্থ, তাহলে কি দিবেন অবশ্যই পার্টিসিপল। ওকে, বুঝছেন? এই হচ্ছে, এই তো অ্যান্সার। তো কত সহজ, শর্টকাটে, সবসময় টেকনিকে শেখার চেষ্টা করবা। দে ওয়ার সিটিং বাই আ সুইমিং পুল। এই দেখেন সুইমিং পুল, তুমি এটা ই করো, তুমি যে পুল ইজ সুইমিং নাকি পুল ফর সুইমিং, অ্যান্সার করো, এটা অ্যান্সার করো, দেখি এটা অ্যান্সার করো কেমন পারো দেখি। এই দেখো, তুমি নিয়ে আসো ওটা, ওই যে টেকনিক আমি শিখিয়েছি। এই দেখো, পুল, পুল কি হয় ভাইয়া? পুল ফর সুইমিং। পুল ইজ খবরদার হবে না, পুল ইজ সুইমিং হয়, হ্যাঁ, নাকি পুল ফর সুইমিং। দেখো ঠিক আইএনজি ওয়ালা ওয়ার্ড, খেয়াল করো ভাইয়া, তুমি একটু খেয়াল করো। এই দেখো, এখানে কিন্তু আইএনজি ওয়ালা ওয়ার্ড, দেখছো? এখানে আইএনজি ওয়ালা, এখানে আইএনজি ওয়ালা ওয়ার্ড। সো তোমাকে এটা খেয়াল করতে, বুঝতে হবে, এটা তোমার এই পেজটা তোমাকে ধরতে হবে। পুল ফর সুইমিং, ফর, ফর, তাহলে ফর দিলে কি, এফ এর পরে জি, এফ তে ফর, ফরতে, ফরের পরে কি জি, জিতে কি জিরান, তাহলে এখন কোথায় আছে? এই দেখো অ্যানসার, অ্যানসার জিরান। বুঝছেন? এই হচ্ছে কাহিনী। সো আপনাকে একটু পেজটা ভাঙতে, একটু বুঝতে হবে ভাইয়া, একটু টেকনিকে খেলে, একটু টেকনিকে। দেখো, দা নাইটিঙ্গেল ইজ আ, তোমার কি সাইনিং বার্ড, এই দেখো এখানে হেয়ার সাইনিং, এই দেখো, এই দেখো সাইনিং বার্ড, তুমি একটু আনো, সিঙ্গিং বার্ড। এখন দেখো কি হয়, বার্ড ইজ সিঙ্গিং নাকি বার্ড ফর সিঙ্গিং, দেখো কি কোনটা অর্থ হয়, মিলাই দেখো, তাহলে অ্যান্সার শেষ। বুঝছেন? এই হচ্ছে কাহিনী। এইভাবে করে আমি তোমাদের জন্য আরো বেশ কিছু কোশ্চেন এই যে এখানে নিয়ে আসছি। এটা এই দেখো, এই যে আরেকটা দিয়েছি, এই দেখো আরেকটা কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট আরেকটি কোশ্চেন। এই যে ইয়াতে, এটি একটা ইয়াতে আসছে যে সিং ইজ বিলিভিং, যা দেখি, যা দেখবো বিশ্বাস করবো, সিং ইজ বিলিভিং। এখানে বিলিভিংটা কি হবে বলো? তোর এখানে সিংটাই কি হবে আর বিলিভিংটাই কি হবে বলো? কি হবে বলো? অবজেক্ট অফ প্রেপোজিশন, অবজেক্ট ফর ট্রানজিটিভ ভার্ব, কমপ্লিমেন্ট অফ ভার্ব, হ্যাঁ, অবজেক্ট অফ সাবজেক্ট, কি হবে? এখানে বিলিভিং চেয়েছে, তাহলে কি হবে দেখো, অ্যান্সার করো। ব্যাস, এই তো, তোমাকে বুঝতে হবে এগুলা। এগুলা যে যত বেশি বুঝবা সে তত বেশি ক্লিয়ার করবে, ঠিক আছে? কমপ্লিমেন্ট অফ ভার্ব হয়ে গেল। আচ্ছা, এবার দেখো আরেকটা কোশ্চেন একটু খেয়াল করো। আর রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর, হিয়ার ইজ রিটায়ার্ড, এই রিটায়ার্ডটা কি হবে? দেখো এখানে কি ভি3 দেখতে পাচ্ছ না? ভি3 তার মানে কি পাস্ট পার্টিসিপল। দেখো পাস্ট পার্টিসিপল, তাই না? পাস্ট পার্টিসিপল কি জিরান্ড, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কি হবে? ওকে, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে বিষয়। সব মিলে দেখো, আমি অনেকগুলা কোশ্চেন কিন্তু তোমাদেরকে দিয়েছি, অনেক। এই দেখেন, দেখো পুরা একদম শীটের মধ্যে সমস্ত এ টু জেড। এখানে আমি স্লাইডটা তোমাদের পিডিএফ ওদেরকে দিছিস, পিডিএফটা দিয়ে দাও, পিডিএফটা এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি, নিয়ে নাও। এখন আসেন মনোযোগ দিয়ে। আপনারা জানেন আমি প্রতি ক্লাসের লাস্টের 2-3 মিনিট বা 4 মিনিট একদম আজকের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যত আলোচনা করেছি প্রত্যেকটা একদম টোটাল আলোচনার সামারিটা নিই। এই সময় নো কমেন্টস, নো, একদম একদম লিসেন টু মি এন্ড লুক এট মি, একদম আমার দিকে 100 তাকায় থাকতে হবে, অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। আমি একদম একটা ক্লাস 1 থেকে 1.5 থেকে 2 মিনিটের মধ্যে আমি টোটাল আলোচনা সামারিটা নিয়ে দিব, ঠিক আছে ভাই? নো কমেন্টস, আর কোনো কমেন্টস চলবে না, ঠিক আছে? এটা মনোযোগ দিয়ে শোনো। আজকে ক্লাসে আলোচনা ছিল আমাদের পার্সন, অক্সিলারি ভার্ব, ভার্ব ফর্ম, এরপর জিরান এন্ড পার্টিসিপল। আমরা পার্সনের ক্ষেত্রে পড়েছি পৃথিবীতে পার্সন আছে হচ্ছে 3টা। কি কি? মানে আমি, কি তোমার ফার্স্ট পার্সন, সরি, পৃথিবীতে পার্সন আছে 3টা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর কি থার্ড পার্সন। প্রত্যেকটা পার্সন জায়গা দখল করেছে 2টা করে, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। সব মিলিয়ে পার্সনের জায়গা আসছে 6টা। ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই, ফার্স্ট পার্সন প্লুরাল উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ, সেকেন্ড পার্সন প্লুরাল ইউ, থার্ড পার্সন সিঙ্গুলার হি শি ইট, আর যদি এক বছর নাম আছে থার্ড পার্সন প্লুরালটা হচ্ছে দে। ওকে, আমরা পার্সনটা ক্লিয়ার করে ফেলেছি। এরপরে আমরা চলে আসলাম ভার্বের ফর্মের মধ্যে। এম ওয়াজ বিন, ইজ ওয়াজ বিন, আর ওয়ার বিন, হ্যাভ হ্যাড হ্যাড, হ্যাজ হ্যাড হ্যাড, ডু ডিড ডান, ডাজ ডিড ডান, ক্লিয়ার করেছি। এরপরে এসে আমরা এই ভার্বের যে এই যে আমরা বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব, এটা কোথায় 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 কোনটা কি বসে সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা আমরা করেছি। বলছে বি ভার্ব হচ্ছে 5টি, এম ইজ আর ওয়াজ ওয়ার, প্রেজেন্টে বসে এম ইজ আর, পাস্টে বসে হচ্ছে ওয়াজ ওয়ার। প্রেজেন্টে এম ইজ এটা হচ্ছে সিঙ্গুলার, আর একটা হচ্ছে প্লুরাল। ওয়াজ প্রেজেন্টে হচ্ছে, পাস্টে এটা হচ্ছে সিঙ্গুলার, আর ওয়ারটা হচ্ছে প্লুরাল। এবং বি ভার্বের রূপ বলেছিলাম 8টা। কি কি? এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি, বিং, বিন। এম ইজ আর ওয়াজ ওয়ার এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সে বসে, আর বি, বিং, বিন এটা প্যাসিভ সেন্সে বসে। এবং বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি নিজেই। আচ্ছা, এরপরে আমরা হ্যাভ ভার্বে চলে আসলাম। হ্যাভ ভার্ব হচ্ছে 3টি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ আর হ্যাজ প্রেজেন্টে বসে, হ্যাড
পাস্টে বসে, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার কারণ থার্ড পারসন সিঙ্গুলারের পরে বসে, আর হ্যাভ হচ্ছে প্লুরাল। যদিও 5 জায়গায় বসে, এর মধ্যে 2 জায়গায় সিঙ্গুলার আছে, 3 জায়গায় প্লুরাল, প্লুরালের সংখ্যা বেশি তাই আমরা তাকে প্লুরাল বলেছি। ওকে, আর হ্যাজ থেকে হ্যাড হয়েছে এটাও সত্য, আবার হ্যাভ থেকে হ্যাড হয়েছে এটাও সত্য। যেহেতু হ্যাডটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় জায়গা থেকেই আসছে, সুতরাং হ্যাড কি সিঙ্গুলার নাকি প্লুরাল এটা ডিপেন্ড করবে পার্সনের উপর ভিত্তি করে। পার্সন যদি সিঙ্গুলার হয় হ্যাড হবে সিঙ্গুলার, পার্সন যদি প্লুরাল হয় হ্যাড হবে প্লুরাল। কথা ক্লিয়ার? এরপর আমরা ডু ভার্ব চলে আসলাম। ডু ভার্ব হচ্ছে 3টি, ডু, ডাজ আর হচ্ছে ডিড। ডু আর ডাজ হচ্ছে প্রেজেন্টে বসে, ডিড হচ্ছে পাস্টে বসে। ডাজ এটা হচ্ছে সিঙ্গুলার, কেন? এটা থার্ড পারসন সিঙ্গুলারের পরে বসে। ডু হচ্ছে প্লুরাল, 5 জায়গায় 2 জায়গা সিঙ্গুলার, 3 জায়গা প্লুরাল, প্লুরালের সংখ্যা বেশি তাই এটাকে প্লুরাল বলেছি। ডু থেকে ডিড সত্য, ডাজ থেকে ডিড সত্য, সুতরাং ডিডটা যেহেতু সিঙ্গুলার থেকে আসছে, প্লুরাল উভয় জায়গা থেকেই আসছে, সুতরাং ডিডকে আমরা সিঙ্গুলারও বলতে পারি, প্লুরালও বলতে পারি। কখন সিঙ্গুলার বলবো কখন প্লুরাল বলবো এটা ডিপেন্ড করবে পার্সনের উপরে। পার্সন যদি সিঙ্গুলার হয় ডিড হবে সিঙ্গুলার, পার্সন যদি প্লুরাল হয় ডিড হবে প্লুরাল। কথা ক্লিয়ার? এরপরে একটা নিয়ম পড়িয়েছিলাম, পৃথিবীর সমস্ত মূল ভার্ব ডু ভার্বের নিয়মে হয়ে থাকে, তার কিছু টেকনিক টোটাল ক্লিয়ার করে দেখিয়েছি। যে ডু ভার্ব যেরকম প্রেজেন্টে 2টা হয়, একটা এস বাই এস ওয়ালা, একটা এস বাই এস সারা, সুতরাং পৃথিবীর সমস্ত মূল ভার্বেরও প্রেজেন্টে 2টা ফর্ম হবে, একটা হবে এস বাই এস ওয়ালা, একটা হবে এস বাই এস সারা। দুটো বলেছি, তো এস বাই এস ওয়ালা মিল হচ্ছে ডাজের সাথে, থার্ড পারসন সিঙ্গুলারের পরে বসবে, আর এস বাই এস ওয়ালাটা হচ্ছে ডাজের সাথে মিল, আর এস বাই এস সারাটা হচ্ছে ডু এর সাথে মিল, 5 জায়গায় বসবে। অন্যান্য ভার্বের ক্ষেত্রে সেম এরকমটা বলেছি, ডিড যেরকম পাস্টে হয়েছে, অন্যান্য ভার্বের এস বাই এস ওয়ালা থেকেও পাস্ট যা হয়, এস বাই এস সারা থেকেও তো পাস্ট তাই হয়। সুতরাং অন্যান্য ভার্বের পাস্টের বেলায় এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল এটা ডিপেন্ড করবে পার্সনের উপরে। আমরা টোটালটা ক্লিয়ার করে একটা সর্ব তোমাদেরকে দেখাই দিয়েছি কোথায় 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 কোনটা কি বসবে। এরপরে চলে আসলাম হচ্ছে ভার্বের রূপের মধ্যে চলে আসলাম। ভার্বের রূপ আমরা 8টা রূপ আমরা পেয়েছি, বেস ফর্ম, এস বাই এস ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, জিরান, ইনফিনিটিভ, পারফেক্ট পার্টিসিপল, তাই না? এই তাহলে এটা আমরা ক্লিয়ার করে বুঝিয়েছি। এরপরে আসছে আমাদের জিরান বনাম প্রেজেন্ট পার্টিসিপল, এই দুটার মধ্যে পার্থক্যটা কি? তাই এর পার্থক্য করতে গিয়ে আমরা আগে আসছি কি পার্টিসিপল হচ্ছে 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল ভার্বের 3 নম্বর ফর্ম, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভি3। এর মধ্যে আমাদের মূল গেমটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের সাথে জিরান্ডের। ওকে, জিরান ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা জিরান্ডও বলতে পারি, প্রেজেন্ট পার্টিসিপলও বলতে পারি। কখন কোনটা কি বলবো সেক্ষেত্রে শর্টকাটে বলেছি যে জিরান এটা হচ্ছে নাউনের অর্থ দেবে। কেমনে টেকনিকে বুঝাইছি? জিরান এর ভিতরে ইউএন আছে, ইউএন আছে, সুতরাং নাউনের মধ্যে ইউএন আছে, এজন্য এটাকে আমরা নাউন বলেছি। আর পার্টিসিপল এটা অ্যাডজেক্টিভের অর্থ দিয়ে থাকে। কথা ক্লিয়ার হয়েছে? এর পরবর্তীতে গিয়ে আমরা বলেছি জিরান হচ্ছে 5টা জায়গায় বসে, তাহলে সাবজেক্টের জায়গায় আইএনজি জিরান, অবজেক্টের জায়গায় আইএনজি জিরান, প্রিপজিশনের পর আইএনজি জিরান, কমপ্লিমেন্টের জায়গায় আইএনজি জিরান। কম্পাউন্ড নাউনের জায়গায় এসে তোমাকে একটা টেকনিক শিখিয়ে দিয়েছি যে আমরা ওইটা পরবর্তীতে আগে এনে দেখবো মাঝখানে ইজ দিব আর ফর দিব, যদি ফর দিয়ে অর্থ হয় তাহলে হবে জিরান, ইজ দিয়ে অর্থ হলে প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার করেছি? এবং জিরান এটা একটা স্থির অবস্থা প্রকাশ করে, আর পার্টিসিপল এটা একটা কন্টিনিউয়াস অবস্থা প্রকাশ করে, আর জিরান হচ্ছে 3টা জায়গায় বসে, প্রি মডিফায়ার হিসেবে, পোস্ট মডিফায়ার হিসেবে, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে। এবং আরেকটু বলেছি নাচতে নাচতে, খাইতে খাইতে, যাইতে যাইতে, আসতে আসতে এরকম অর্থ দিলে তাকেও আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। এজন্য কন্টিনিউয়াস টেন্সের যতগুলো আইএনজি ওয়ালা ওয়ার্ড আছে সবগুলোকে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল তথা অ্যাডজেক্টিভ বলে থাকবো। এবং লাস্টে বিশেষ আকর্ষণ দিয়ে একটা কথা বলেছি, ব্যক্তির গুণাবলী এটা প্রকাশ করা হয় পাস্ট পার্টিসিপল তথা ভি3 এর মাধ্যমে, আর বিষয় বা বস্তুর গুণাবলী প্রকাশ করা হয় প্রেজেন্ট পার্টিসিপল তথা ভার্বের সাথে আইএনজি এর মাধ্যমে। আমি টোটাল বিষয়টা ফার্স্ট ক্লাস কথা ক্লিয়ার করে বুঝাই দিলাম। পারসন, অক্সিলারি ভার্ব, ভার্ব ফর্ম, জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল টোটালটা ক্লিয়ার। এবং এক্সাম্পলে প্রায় 20 থেকে 25টা এক্সাম্পল কিন্তু এক্সারসাইজ করেছি আমরা। সুতরাং তোমরা আমাকে একটু বলো, ফার্স্ট টু লাস্ট যারা ক্লাসে লেগেছিল তারা কি আজকে টোটাল আলোচনা কি ক্লিয়ার হয়েছে নাকি কোথাও কোনো ঝামেলা আছে আমাকে একটু বলো।
জি, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজান দিচ্ছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থেকো, দোয়া করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।